আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক টপিকটা শেষ করছি। ওই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওই টপিকের পরীক্ষা আগামী পরশুদিন হবে। তো সবাই খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত টপিকটা ক্লিয়ার করে রাখবেন। আর আজকে আমরা গড় টপিকটা শুরু করতেছি। এই টপিকের আশা করি দুইটা ক্লাসের মধ্যে শেষ করা সম্ভব হবে। যদিও গড় টপিকটা সহজ, কিন্তু ধাপে ধাপে আমরা বিভিন্ন নিয়মের বেশ কিছু প্রশ্ন সমাধান করব। তো আপনারা যারা নতুন জয়েন হয়েছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে ক্লাসের জন্য অপেক্ষা না করে রবি মঙ্গল বৃহস্পতিবারে রাত 9:30টার সময় গ্রুপের ভেতরে ঢুকে একটু রিফ্রেশ দিবেন। কোনো ঘোষণা দেওয়া না থাকলে বুঝবেন ক্লাস হবে, আর ঘোষণা দিলে মানে ক্লাস না হলে আগে থেকে বলে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন তো নাকি? তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। ওকে, যারা মাঝখানে কোর্সের মাঝখানে বা কোর্সের মানে চলমান অবস্থায় এক টপিকের মাঝখানে জয়েন করতেছেন কোর্সে, তাদের জন্য পরামর্শ থাকবে যে কোনো টপিক যেটাই শুরু করেন সেই টপিকের শুরু থেকে ক্লাস করবেন। মানে ধরেন আছে যে গত ক্লাসে অনেকে মাঝখানে শুরু করছেন, তাদের জন্য বুঝতে সমস্যা হচ্ছিল। এখন আমরা তো আর নতুন করে শুরুর কথাগুলো বলতে পারি না। এই জন্য আপনাদের যেটা ডিউটি সেটা হচ্ছে কি, যেই টপিকে যখন শুরু করবেন তখন সেই টপিকের শুরু থেকে শেষ করবেন। এটা কোনো সিরিয়াসলি সিকোয়েন্স মেনটেন করতে হবে এরকম কিছু নাই। ঠিক আছে? আচ্ছা স্যার, এই মাসের মধ্যে পাটিগণিত বিষয়সমূহ শেষ করার প্রয়াস জানাচ্ছি। এই মাসের মধ্যে না, এই মাসের মধ্যে হবে না, আরো 1 মাস লাগবে পাটিগণিত শেষ করতে। 1 মাসেরও বেশি সময় লাগবে, কারণ শতকরা লাভ করতে সুদ কষা এগুলো বড় টপিক। তবে চেষ্টা করি আমি মানে এই ব্যাংক ম্যাথ এমসিকিউ বইটা মার্কেটে দেওয়ার পরে আপনাদের 4 দিন করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাড়াহুড়াও নয়, আবার খুব স্লো আগাবো এরকমও না। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটি লাইভ ক্লাস হবে নতুন করে আবার স্মার্ট বোর্ডে। গড়, ঠিক আছে? গড়ে কি আছে? গড়ে সাধারণ অঙ্ক, সংখ্যার জাতীয় গড়ের অঙ্ক, তারপর ধারাবাহিক সংখ্যার গড়, ক্রিকেটের গড়, বয়স সংক্রান্ত গড়, তারপর যে গড়ের হ্রাস বৃদ্ধি, একজনের পরিবর্তে আরেকজন আসলে বিবিধ গড়, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর নিয়মিত ধরেন আছে প্র্যাকটিস পার্ট, এগুলো তো আছেই। ঠিক আছে? আশা করি এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এগুলা খুব সহজে পারবেন। আমরা খুব প্র্যাকটিক্যালি একটা বিষয় দেখবো, দেখার পরে অঙ্ক শুরু করবো। ঠিক আছে? আর যারা অনেক বেশি দুর্বল আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে ক্লাস শুরুর আগে প্রত্যেকটা নিয়মে অ্যাটলিস্ট একটা করে অঙ্ক সমাধান করবেন। ঠিক আছে? আর আমরা যেভাবে ক্লাস নিতেছি এই ব্যাপারে কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের গ্রুপে পোস্ট দিয়ে হোক বা কমেন্ট করে হোক বা মেসেঞ্জারে হোক অবশ্যই জানাবেন। কোনো কিছু মনে মনে মন কলা খেয়ে অসন্তুষ্ট থাকবেন, এটা ঠিক না। ঠিক আছে? মানে ধরেন আছে যে বিষয়টা হচ্ছে যে আমরা বলতেছি যে বেসিক ম্যাথের কোর্স, এখন ধরেন আমরা বেসিক ম্যাথ বইটা এমনভাবে ডেকোরেট করছি যাতে বেসিক সহ ক্লিয়ার হয়ে যায়। এক্ষেত্রে অনেকগুলো বেসিক আলোচনা অলরেডি বইয়ের অঙ্ক সমাধান করার সময় চলে আসে। কিন্তু অনেকে আছে আরো বেশি বেসিক আলোচনা চাইতে পারেন, কিন্তু এখন পর্যন্ত কেউ বলেন নাই। যদি বলেন দেখা যাবে যে আমরা আরো বেশি বেসিক আলোচনা সহ ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আসি আমাদের গড়ের বেসিকটা কি একটু দেখি। গড় জিনিসটা হচ্ছে কি, যে ধরেন অসমান জিনিসকে সমান সমান করা, এটার নাম হচ্ছে গড়। যেমন একজন বন্ধুর কাছে আছে 3টা আপেল, আরেকজনের কাছে আছে 4টা, আরেকজনের কাছে 5টা এই পাত্রে আছে। তো এখন এদের তো অসমান অবস্থায় আছে, তাই না? তো অসমানটাকে সমান করতে গেলে কি করতে হবে? 3, 4 আর 5 যোগ করলে হয়ে যাবে 12। 12কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে সবগুলো সমান সমান করে হয়ে যাবে 4টা করে আপেল। এই জিনিসটার লজিকটা আরো সুন্দরভাবে বোঝানো যায় এইভাবে খেয়াল করলে, যে অসমান জিনিসকে যেহেতু সমান করার নাম গড়, তাহলে আমরা দেখতেছি যে এই 3টা পাত্রে সমান সমান নাই। এখন এগুলো সবগুলাই যোগ করলাম, তারপরে 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে কেন? কারণ 3টা পাত্র আছে, তারপরে 4 আসলো। এটা হচ্ছে আমাদের বইয়ের ফর্মাল স্টাইল। কিন্তু আমরা যদি এইটা ভাবে চিন্তা করি যে পরীক্ষার হলের স্টাইলে বা দ্রুত সমাধান করার জন্য স্মার্ট স্টাইলটা কি হবে, সেটা হচ্ছে এইখানকার একটা আপেল যদি আমি তুলে নিয়ে এসে এইখানে লাগাই দেই, তাহলে খেয়াল করেন তো এই আপেলটা বাদ দিলে তাহলে সবগুলোতে 4টা 4টা করে হয়ে গেল না? তাহলে কি হচ্ছে বিষয়টা, মূল থিমটা কি? গড় হচ্ছে কি, যে একটা মিডল পয়েন্ট
যার এক পাশে বড় সংখ্যা থাকবে আর এক পাশে ছোট সংখ্যা থাকবে, বড়টাতে যতটুকু বড় থাকবে ওইটা নিয়ে আসে ছোটটাতে লাগাই দিলে সবগুলো সমান সমান হয়ে যাবে। তাহলে সমান সমান হলেই এটার নাম হচ্ছে গড়। ঠিক আছে? আচ্ছা, মূল থিমটা ক্লিয়ার করতে হবে, মানে গড় জিনিসটার মূল থিম কি। তাহলে আমি যদি এইভাবে বলি যে একজনের কাছে 10 টাকা আছে, একজনের কাছে 12 টাকা আছে, আর একজনের কাছে আছে 14 টাকা, তাহলে এদের গড় কত? তাহলে দেখা যাচ্ছে যে এই 14তে 12 থেকে 2 বেশি আছে, এই 2 যদি একে দিয়ে দেই তাহলে এরও 12 হয়ে যাবে, এরও 12 তো আছেই, আর এরও 12 হয়ে যাবে। এই সবার যখন সমান সমান হবে এইটাকেই বলা হচ্ছে গড়। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এই থিমটাকে আমরা আরো বেশি অ্যাডভান্স লেভেলে কাজে লাগাবো, আরো বিভিন্ন অঙ্কে কাজে লাগাবো। তবে ছোটবেলার স্টাইলটা একেবারে ভুলে যাওয়া যাবে না, ওইটাকে মডারেট করতে হবে। বাট যখন আপনি স্মার্টলি ইউজ করতে পারবেন না তখন অ্যাজ ইউজুয়াল ভাবে করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, আর এই গড়ের অধ্যায়ে যদি অতিরিক্ত বেসিক আলোচনা করি তাহলে কি সমস্যা হবে জানেন? যারা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড, মানে খুব ভালো পারে এরকম না, নর্মালি একটু পারে, তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে, কারণ গড় অধ্যায় তো এমনিতেই সোজা। আর আমরা এত এত অঙ্ক করব যে আপনার বেসিক আলোচনা অঙ্কের ভিতরে ভিতরে চলে আসবে। আর এই গড় নিয়ে অনেক সুন্দর সুন্দর করে ঐতিহাসিক কোনো যদি গল্প বানায় বানায় বলি তাহলে কিন্তু আসলে জিনিসটা শুনতে মজা লাগবে, বাট পরীক্ষার জন্য প্রোডাক্টিভিটি তৈরি হবে না। অঙ্ক করতে করতেই এখানে আমরা বেসিক আলোচনাগুলো নিয়ে আসবো। ঠিক আছে? আর আমাদের ক্লাসের বা বইয়ের ডেকোরেশনের স্টাইলটা দেখবেন ইজি, মিডিয়াম, হার্ড এইভাবে। এই জন্য আমরা ক্লাস নিলে ওই অঙ্কগুলো যেহেতু বই থেকে করানো হচ্ছে, আমাদের এই খায়রুস বেসিক ম্যাথ বইটা থেকে, এখানে যেহেতু সুন্দরভাবে সাজানো আছে, এই জন্য আমাদের ক্লাসগুলোও কিন্তু ধাপে ধাপে ইজি, মিডিয়াম, হার্ড এইভাবেই কিন্তু ডেভেলপ হয়, অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক আছে? তো গড় হচ্ছে যে সবগুলো রাশির যোগফল আর নিচে হচ্ছে মোট রাশির সংখ্যা, এটা দিয়ে ভাগ করলে গড় বাইর হয়। আর এখানে দেখেন, যদি আমরা এই একটা সূত্র থেকে মডারেট করি যে এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে গড় আর মোট রাশি গুণ করলে রাশিগুলোর যোগফল বাইর হয়। ঠিক আছে? আচ্ছা, আর রাশিগুলোর সমষ্টি হচ্ছে কি, এই যে রাশির গড় আর রাশির সংখ্যা। ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে, শেষ সংখ্যার প্রথম সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ। যেমন ধরেন 1, 2, 3 এর গড় কত? 1, 2, 3 এর গড় হচ্ছে শুরুর সংখ্যাটা আর শেষের সংখ্যাটা যোগ করে 2 দ্বারা ভাগ, মানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? তাহলে 99 যোগ 1 ডিভাইডেড 2, তার মানে 100কে 2 দ্বারা ভাগ করলে অটোমেটিক্যালি 50। এগুলো আমরা আরো বিস্তারিত অঙ্ক করার সময় চলে আসবে। অনেকে আছে যে বইয়ের শুরুতে সূত্রগুলো চান, আসলে এইভাবে সূত্র মুখস্থ করে তো মনে রাখা কঠিন। সূত্রের সাথে সাথে ওই সূত্রটার প্রয়োগ আছে, এরকম অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা অঙ্ক করবো, অঙ্কের সাথে সূত্র অটোমেটিক্যালি শিখে যাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে সুন্দর করে বেসিক কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন, নিজে নিজে পড়ে নেবেন। তো আমরা শেষে গড়ের সাধারণ কিছু প্রশ্ন থেকে শুরু করবো। ঠিক আছে? স্ক্রিনে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা? আর আপনারা অনেকেই লাইভ ক্লাস করেন না। এই ক্লাস গ্রুপের যদি 1% স্টুডেন্ট মাত্র, আমাদের এই গ্রুপের মেম্বার সংখ্যা আলহামদুলিল্লাহ 8,000 জন ক্রস হয়ে গেছে। 8,000 এই বেসিক ম্যাথের এই 6 এডিশন বইয়ের উপর কোর্স করতেছেন পেইড স্টুডেন্ট 8,000 প্লাস। 1% হলেও কিন্তু 800 জন হয়, 0.1% হলেও কিন্তু 80 জন হয়। ঠিক আছে? 0.1%। তো যাই হোক, আসি, এটা 1 নম্বর কি বলছে, 3টা বইয়ের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা ও 20 টাকা হলে বইগুলোর গড় দাম কত? ঠিক আছে? আচ্ছা, এখন আসি, গড় দাম মানে যে একবারে একটা ফিক্সড গড় থাকবে আর একখান থেকে কম আর একখান থেকে বেশি হবে সবসময়, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে সিম্পল স্টাইলে চিন্তা করি, 22 যোগ 27 যোগ 20। ঠিক আছে? তাহলে 3 20 60, 7 আর 2 9, মানে 69। এটা কিন্তু প্রথম ক্লাসে দেখাই দিয়েছিলাম যে অ্যানালগ সিস্টেমে যোগ, তারপরে 3 দ্বারা ভাগ, 3 দুগুণা 6, 3 তিরিকা 9। তাহলে গড়ের সিস্টেমটা কি, যে রাশিগুলো দেওয়া থাকবে এদের যোগফল বের করতে হবে, আর কয়টা রাশি ততটা দিয়ে ভাগ করলে চলে আসবে। এখন এগুলো কি এই ক্লাসে বেশি বেশি করে বলার জিনিস? তাহলে তো ক্লাসটা অতিরঞ্জিত হয়ে যাবে, মানে কথা দিয়ে বিরক্ত লাগবে। সিম্পল জিনিস, সবাই জানেন। 2 নম্বর দেখেন, 3টি সংখ্যা XYZ হলে তাদের গড় কত? আগে যেটা ছিল ওইখানে এখন XYZ থাকার কারণে দেখা যাচ্ছে অনেকে XYZ/3 এটা অ্যান্সার দিয়ে দিতে পারেন। ঠিক আছে? অনেকে কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিতে পারেন, এরকম মিস্টেক কিন্তু হয়। সিম্পল জিনিস প্র্যাকটিক্যালি না চিন্তা করলে এই সমস্যা হবে। আমাদের গড় বাড়ি করার টেকনিক হচ্ছে রাশি যেটা দেওয়া থাকবে ওগুলো যোগফল, তাহলে x + y + z যোগফল, এরপরে 3 দ্বারা ভাগ। তাহলে এটাতে অ্যান্সার হবে না, অ্যান্সার হবে গ। তাহলে ছোট্ট জিনিসও ভুল হইতে পারে, ভুল করা যাবে না। আচ্ছা, 3 নম্বর দেখেন কি বলছে, 9, 0, 7, 8 এর গড় কত? এখানে একটা বিষয় দেখেন, 0 দেওয়া আছে,
তো এখানে যদি গড় বার করি 9, 0, 7, 8, তাহলে 4টা যোগফল করে 9 আর 7 16, 16 আর 8 24, 24কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না, 4 দ্বারা ভাগ করতে হবে, কারণ 0 একটা রাশি, তার মানে 6 হচ্ছে এই প্রশ্নের গড়। তাহলে এখানে 0টা দিয়ে আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। তো এইরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলা একবার জানা থাকলে আপনি ভুল করবেন না, ঠিক আছে। এই যে 4 নম্বর প্রশ্ন, একই রকম প্রশ্ন দেখেন পরীক্ষায় আসছে, বলছে 3, 0, 4, 5টি করে কমলা থাকলে প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি কমলা থাকবে। আচ্ছা, ওকে, আসি। তাহলে 5 নম্বর কি বলছে, ক, খ, গ এর মাসিক গড় বেতন 500 টাকা, খ, গ, ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা, ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত। প্রাইমারি পরীক্ষা আসছে, প্রশ্ন অনেক ইজি মনে হচ্ছে না? আচ্ছা, কিন্তু দেখেন যে একটু একটু করে প্যাঁচ লাগাই দিচ্ছে, তাই না? সবাই কি ধরতে পারতেছেন কথাগুলা? 5 নাম্বারটা করে দেন। হ্যাঁ, করে দিব তো স্যার, রিটেন আকারে করতে গেলে অঙ্ক করতে প্রবলেম হয়। আচ্ছা, রিটেন আকারে করাই দিব, কিন্তু এখানে আসলে রিটেন আকারের প্রশ্ন তো না, এগুলা শেষের দিকের গুলা রিটেন আকারের প্রশ্ন, ঠিক আছে। আবার রিটেন একটা পার্টে আছে, আমরা রিটেন পার্টের উপর আলাদা করে ক্লাস নিব, জাস্ট একটু আগাই মূল টপিকগুলা। তো তার মানে কি বলছে, ক, খ, গ এর মাসিক গড় বেতন 500 টাকা, তাহলে আমরা যদি ক, খ, গ এর মোট বেতন সমান সমান 500 গুণন 3 সমান সমান 1500, এটা আরো একটা লাইন লেখা যায়, এখানে গড় বেতন আছে 500, অতএব মোট বেতন, এই কথা না লিখে ডাইরেক্ট মোট বেতন লিখলাম, ঠিক আছে। খ, গ, ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা, তাহলে খ, গ, ঘ এর মোট বেতন, ঠিক আছে, 450 টাকা করে হলে কত হবে, 3, 4, 400, 1350। এখন বলছে ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত। সিরিয়াসলি খেয়াল করেন যে ক এর বেতনটা কি নিচের এই 1350 টাকার মধ্যে আছে নাকি 1500 টাকার মধ্যে আছে? অবশ্যই 1500 টাকার মধ্যে ক এর নাম আছে। তাহলে এই 1500 টাকা থেকে যদি আমি 540 টাকা বাদ দেই, তাহলে অতএব খ প্লাস গ এর বেতন সমান সমান হচ্ছে 1500 টাকা থেকে 540 টাকা বাদ। এই কথাটা বুঝতে হবে, 3 জনের বেতন থেকে যদি 2 জনের বেতন বাদ দিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি, মানে একজনের বেতন বাদ দিলে অটোমেটিক্যালি 2 জনের বেতন বাড়বে। সেই 2 জনকে ক, খ, গ থেকে আমি যদি ক বাদ দেই, তাহলে খ আর গ থাকবে। 1500 থেকে 500 বাদ দিলে হচ্ছে 1000, আরো 40 টাকা বাদ দিলে হচ্ছে 960, ঠিক আছে। 960 কি অ্যান্সার? না, খ, গ এর বেতন 960। এখন উত্তর কি চাইছে, ঘ এর বেতন কত, তাই না? এখন দেখেন নিচের অংশটাতে কি আছে, খ, গ এর সাথে ঘ আছে, তাহলে এইখান থেকে যদি আমি খ, গ বাদ দেই, তাহলে অটোমেটিক্যালি ঘ এর বেতন বাইর হবে। তাহলে অতএব ঘ এর বেতন, এটা যদি রিটেন আসে তাহলে আরো দু একটা লাইন লেখা যায়, সমান সমান ক প্লাস খ প্লাস, সরি, হ্যাঁ এইটা আর কি, খ প্লাস গ প্লাস ঘ এর বেতন মাইনাস খ প্লাস গ এর বেতন ইকুয়াল টু কত। দেখেন, মানে এই 3 জনের বেতন থেকে এই 2 জনের বেতন যদি বাদ দেয়, তাহলে ঘ এর বেতনটা বাইর হবে। তাহলে 3 জনের বেতন ছিল 1350 টাকা, আর এই 2 জনের বেতন হচ্ছে 960 টাকা। তাহলে বাদ দিলে কত হচ্ছে, 960 বাদ না, যদি 1000-এ বাদ দিতাম তাহলে হয়তো 350, আর 40 টাকা কম মানে এখানে 40 টাকা বেশি হবে, তার মানে 390। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 390 টাকা। এইখানে যোগ বিয়োগের খেলাটা ইম্পর্টেন্ট। ক, খ, গ থেকে ক বাদ দিলে খ, গ বাইর হবে, আর খ, গ এখানে যেহেতু আছে, তাহলে এখান থেকে খ, গ বাদ দিলে অটোমেটিক্যালি ঘটা বাইর হবে। এটা বুঝলে পরে যোগ বিয়োগটা কিন্তু সিম্পল। 500 গুণন 3 কেন হলো, আল্লাহু আকবার। ক, খ, গ এর মাসিক গড় বেতন, গড় বেতন যদি 500 হয় 3 জনের, তাহলে মোট বেতন কি 3 দিয়ে 500 কে ভাগ হবে না গুণ হবে? 3 জনের গড় হলে 3 দিয়ে গুণ করলে মোট বেতন বাইর হবে। আচ্ছা, এই লেভেলে কেউ যদি এত বেশি দুর্বল থাকেন, সমস্যা নাই, থাকতেই পারেন। এই ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে প্রচুর সময় দেওয়া দরকার। কোথায়? বইয়ে সময় দেওয়া দরকার, বইয়ে আছে। তারপরে বিভিন্ন জনের সাথে কথা বলা দরকার, আশেপাশের লোকজনের, রুমমেট, ফ্রেন্ড এর মধ্যে হেল্প নেওয়া দরকার। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এখানেই সবকিছু, এই যে গড় গুণ করলে বাইর হয়, এইটা কি আসলে এই লেভেলে শেখানোর জিনিস বলেন? 6 নম্বর প্রশ্ন, 4, 6, 7 এবং এক্স এর গড় মান এত হলে এক্স এর মান কত? এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করি যে 4, 6, 7 এর সাথে এক্স আছে, মানে এটা 4টা সংখ্যা, এদের গড় হচ্ছে 5.5। তাহলে আমরা কি করবো, 4 যোগ 6 যোগ 7 যোগ এক্স ইকুয়াল টু 4 গুণন 5.5। তার মানে এখানে এই 5.5 যদি গড় হয়, তাহলে এটা 4 দ্বারা গুণ করলে টোটাল বাইর হবে। ওই টোটাল আর এই টোটাল একই হবে, কারণ এখানে 4টা সংখ্যা, ওইখানেও 4টা সংখ্যা। তাহলে x সমান সমান 4 দ্বারা 5.5 গুণ করলে কত হয়? 4 দ্বারা 5 গুণ করলে 20 হয়, আর 4টা 8 আনা মিলে হচ্ছে 2 টাকা, 22 টাকা, মাইনাস
4 6 10 আর 7 17 বাদ দিলে থাকে 5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এরকম ইজি প্রশ্ন কি অনেক বেশি করার দরকার আছে নাকি স্কিপ করা যায়? দেখেন তো তিনটি সংখ্যা 5 6 কে এর গড় 12 হলে কে এর মান কত? আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে, নিজে থেকে করে নেবেন। 8 11 এবং x এর গড় 12 হলে x এর মান কত? এই প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, এই জন্য দেওয়া হয়েছে। 5 6 7 এবং w এর গড় 8 হলে w এর মান কত? একই জিনিস। 5 6 7 w এর গড় 8 হলে, আচ্ছা নেক্সট 10 নম্বর। 100 শিক্ষার্থীর পরিসংখ্যান গড় 70, এদের মধ্যে 60 জন শিক্ষার্থীর গড় নাম্বার 75 হলে ছাত্রদের গড় নাম্বার কত? আচ্ছা, এটা একটু ভিন্ন টাইপের, এটা তাহলে করি। মাঝখানে গেলে কেন স্কিপ করলাম আশা করি বুঝতে পারছেন। তাহলে আসি 100 শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় 70, তাহলে এদের মোট কত? আচ্ছা, এখন আসি আমরা এই যে আমি যদি মাঝখানে এই পাশে না লিখি লেখা বাংলা লেখাগুলা যে 100 জনের গড় পরিসংখ্যানে 70, অতএব 100 জনের মোট, এটা না লিখে সরাসরি আমরা প্রথম অংশটার মোট বাড়ি করব 100 গুণন 70। আর এর মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75, তার মানে 60 জনের গড় হচ্ছে 75। এখন ছাত্রদের গড় নাম্বার কত? ঠিক আছে, তাহলে ছাত্রী চলে আসছে, আর এখানে তো আছে 100 জনের মধ্যে ছাত্র ছাত্রী, তাহলে ছাত্রীদের গড়টা বাদ দিলে তো ছাত্রদের গড় বাইরে হয়ে যাবে। তাহলে টোটাল ছাত্র ছাত্রী থেকে ছাত্রীদেরটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ছাত্রদের টোটাল, ওটাকে আমরা ছাত্রদের সংখ্যা দিয়ে ভাগ করব, চলে আসবে কিরকম? এই ধরনের, এটা হচ্ছে ধরেন বিয়োগ করলে যেটা বাইরে হবে ওটা হচ্ছে ছাত্র। ছাত্র কতজন? 60 জন যদি ছাত্র হয়, তাহলে ছাত্রী হয়, তাহলে অটোমেটিক্যালি 40 জন ছাত্র। তাহলে 170 গুণ 60 আর 75 গুণ, তাহলে এখানে হচ্ছে 7000 মাইনাস 0 5 75 ডাবল হচ্ছে 150, 3 150 হচ্ছে 450, ঠিক আছে, ডিভাইডেড কিন্তু 40। 7000 থেকে 4500 চলে গেলে থাকে 2500, 2500কে 40 দ্বারা ভাগ, 0 0 কাটা, 4 6 24, 4 2 8, 4 5 20, 62.5। তাহলে এটা হচ্ছে 62.5 হচ্ছে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ। জটিল কিছু নাই, তবে এই রকমের প্রশ্ন প্রচুর আসে। কিরকম? একটা ক্লাসে সবার গড় বয়স হচ্ছে 20 বছর, ছাত্রদের গড় বয়স 18 বছর, ছাত্রীদের গড় বয়স 19 বছর, তাহলে ওই ক্লাসে টোটাল ছাত্র কতজন? এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে কি, এখানে কি করলাম, সর্বমোট ছাত্র ছাত্রী সবাই মিলে টোটাল কত এটা দেখলাম, আর এখানে শুধু ছাত্রীদের টোটাল কত, আর এটা হচ্ছে মোট সবার, মানে এটা হচ্ছে সবার। সবার থেকে ছাত্রী বাদ দিলে অটোমেটিক্যালি ছাত্রদের টোটাল বাইর হবে, ছাত্রদের টোটালকে ছাত্রদের সংখ্যা দিয়ে ভাগ করলে ছাত্রদের গড় বাইর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট আসি 11। একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করলো, তার প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে অবশিষ্ট দিনগুলির গড় আয় কত? তাহলে দোকানদার 12 দিনে 500 টাকা আয় করে, এটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। 12 দিনে গড়ে 500 টাকা আয় করে নাকি 12 দিনে মোটে 500 টাকা আয় করে, এই ভাষাটা বুঝতে হবে। এবং এটাকে আমরা মনের মতো করে বুঝবো না, এটা আমরা দেখবো প্রশ্ন কিভাবে বলতেছে। তাহলে এখানে একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করলো, তার প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে অবশিষ্ট দিনগুলোর গড় আয় কত? এইখানে কিন্তু 12 দিয়ে 500কে গুণ করার প্রয়োজন নাই, ভাগ করারও প্রয়োজন নাই, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। যদি এখানে বলতো 12 দিনে গড়ে এত টাকা আয় করে, তখন কিন্তু গুণ করে টোটাল বাইর করতাম। এই অঙ্কটা এইভাবে হবে, 500 টোটাল 12 দিনের, এইখান থেকে বাদ দিতে হবে কত? বাদ দিতে হবে 4 গুণন 40। তারপরে কি করতে হবে, এই টোটাল যে 12 দিন আছে এর মধ্যে 4 দিনের গড় দেওয়া আছে, তাহলে অবশিষ্ট দিনগুলো কত? অবশিষ্ট দিনগুলো হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে 8, 8 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 500 থেকে 160 বাদ দিলে হচ্ছে 340, 340কে 8 দ্বারা ভাগ করলে 4 8 32, 8 2 16, 42.5। এই ভাগগুলো নিজের মতো করে করে নেবেন, ঠিক আছে। তাহলে 42.5 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখানে কোথায় মিস্টেক হইতে পারে, এখানে আপনি না বুঝে 12 দিয়ে 500কে গুণ করে ফেলতে পারেন, ঠিক আছে। 500কে গুণ করা যাবে না, কারণ 500 তো গড় না, তাই না? স্যার একটু স্লো করলে ভালো হয়। কি ফাস্ট করলাম বলেন? এত সিম্পল অঙ্ক না, এটা তো সহজ অঙ্ক। আচ্ছা, এই বাকি ক্যালকুলেশনটা এখানে দেখেন, 8 4 8 32 থাকতেছে কত? 2 2 মানে 20, 8 2 16 থাকতেছে কত? 4, দশমিক দিলাম 40, 5 8 40। এগুলো দশমিকের ক্লাস করবেন তাহলে শিখবেন। দুটি সংখ্যার গড় x হয়, একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত? 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার বলেন সবাই, দেখি কে কতটুকু করতেছেন। 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কত হবে বলেন?
এই তো সবাই পারছেন, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই না, তো এনারা যদি খেয়াল করবেন গড় যদি এক্স ওয়াই হয়, একটা সংখ্যা এক্স হলে অপরটা কত বিয়োগ করতে হয়, কিন্তু কোথা থেকে বিয়োগ করতে হয়, এই এক্স ওয়াই থেকে বিয়োগ করলে হবে না। কিন্তু অনেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে এক্স ওয়াই, এখানে যে একটা অপশন দিতাম এক্স ওয়াই মাইনাস এক্স, এটা কিন্তু অনেকে অ্যান্সার দিতেন, ঠিক আছে, কিন্তু এটা ভুল। কারণ কি, গড় থেকে একটা বাদ দেওয়া যায় না, সমষ্টি থেকে বাদ দিতে হয়। তাহলে দুইটা সংখ্যার গড় যদি এত হয়, তাহলে 2xy হচ্ছে তাদের সমষ্টি, 2xy থেকে x বাদ, তাহলে x যদি কমন নেই থাকে কত 2y মাইনাস 1, তাহলে গ হচ্ছে অ্যান্সার। অধিকাংশ জনের অ্যান্সার সঠিক হয়েছে, তাহলে বুঝতে পারছেন মোটামুটি। আচ্ছা, এবার আসি 13 নম্বর। এরকম প্রশ্ন কিন্তু আমি পরীক্ষা নেওয়ার সময় আপনাদের দিব, ক্রিয়েটিভ প্রশ্ন। এতক্ষণ ধরে যতগুলো করালাম ওগুলো কোনো প্রশ্নের পরীক্ষা দিব না, ঠিক আছে না? কারণ এত ইজি প্রশ্ন তো পরীক্ষায় সাধারণত আসে না, বা আমরা যখন কোয়ালিটি প্রশ্ন শিখবো তখন ইজিগুলো এমনিতেই পারবেন। এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল টু 12 হলে এক্স ওয়াই জেড এর গড় মান কত? তাহলে আমাদের সমষ্টি বাড়ি করতে হবে। তাহলে এক্স ওয়াই এর গড় যদি 9 হয় তাহলে সমষ্টি কত? 18, আর জেড ইকুয়াল টু 12, তাহলে জেড কে এদের সঙ্গে লাগাই দিলে এটা হয়ে যাবে 30। কয়টা সংখ্যার গড় সমষ্টি 30? 3টা। তাহলে 3টার গড় কত? 3টার গড় হচ্ছে 10। তাহলে খুব বেশি কঠিন কিছু না, জাস্ট একটু ভাষার ভেরিয়েশন। তো ভাষার ভেরিয়েশন তো থাকবেই, তাই না? আচ্ছা, একবার সোজা সাপটা বললে তো ক্লাস 4-5 এর মতো হয়ে গেল। এই 14 নম্বর প্রশ্ন দেখেন পরীক্ষা আসছে এবং হুবহু আগের অঙ্কের সাথে মিল আছে, জাস্ট ডিজিট চেঞ্জ নিজে করে নেবেন। 15 নম্বরটাও একই, ঠিক আছে। দেখেন বিবিএডি তে 2008 আসছে। 16 নম্বর কি বলছে? 3x + 3y + 3z = 90 হলে xyz এর গড় মান কত? আচ্ছা, লজিক্যালি আসেন। 3 আছে না এখানে, 3 আছে না, xyz এর গড় আছে। তাহলে 3 যদি কমন নেই তাহলে কি থাকে? x + y + z থাকে, আর 3টা এই পাশে যে ভাগ হয়ে গেলে হয়ে যাবে 30। তার মানে x + y + z এর ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে গড় বাই করতে বলছে, তাই না? গড় বাই করতে বলছে না, গড় মানে কি? এটা তো 3 দ্বারা ভাগ করলেই তো হয়ে যাচ্ছে 10। এই 10 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে এই যে দেখেন এগুলো হচ্ছে অঙ্কের ভেরিয়েশন, মানে আপনি এইরকম অঙ্ক করেন নাই, নতুন অঙ্ক দিছে, বাট লজিক ঠিক থাকলে এগুলো পারবেন। প্রচুর কিন্তু এই প্রশ্নগুলো আসে। যদি x + y = z হয় তবে x y z এর গড় কত? দেখেন এটা খুব ইন্টারেস্টিং না? যদি x + y = z হয় তবে x y z এর গড় কত? অপশনগুলোতে দেখেন z/3 আছে, 2z/3 আছে, z/3। আচ্ছা, এখন x + y + z, তাই না? তো আমাদের যখন এই গড় বাই করতে বলছে, কার গড় বাই করতে বলছে? x + y + z এর। তার মানে x + y + z / 3, এটা হচ্ছে আমাদের গড়। মানে এটা হচ্ছে x y z এর যেহেতু গড় বাই করতে বলছে, কিন্তু একটা রিলেশন দিছে। রিলেশনটা কি? x আর y যোগ করলে z এর সমান হয়। এটা এইভাবে না বলতে পারতো যে কোনো দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান, মানে এইভাবে কিন্তু পেঁচায়। এখানে তো তাও দেখা যাচ্ছে, এরকম করে কিন্তু না অদৃশ্য দিতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে x y z এর গড় বলছে, তাই না? তাহলে এই রিলেশনটা থেকে অঙ্কের সমাধানটাকে ভেরিয়েশন আনবো কিভাবে? এই x + y = z, তার মানে এই x আর y এর পরিবর্তে আমরা এখানে z লিখতে পারি, অথবা z এর পরিবর্তে x + y লিখতে পারি। তার মানে দুইটাই রাইট। এখন আমরা কোনটাতে যাব? আমরা অপশনে দেখবো যে কোনটা অপশন আছে। ধরেন আছে আমাদের নিচে তো 3 রাখবে, এখানে 3 নাই, এটা 3 নাই, বাদ। তাহলে এই দুটোর মধ্যে একটা। এখন এই দুটোর মধ্যে উপরে কি লিখতেছি? উপরে দেখছি z। যেহেতু z এ কনভার্ট করা হয়েছে, তাহলে আমরা এই x + y কে z এ কনভার্ট করব। তাহলে এই z আর এই z ম্যাচিং করে আমরা লিখবো উপরে 2z আর নিচে হচ্ছে 3। তাহলে এটা অ্যান্সার। কিন্তু আপনি যখন শুরুতে এটা নিয়ে ভাবতেছেন তখন কিন্তু আপনার মাথা কাজ করতেছে না। এরকম অনেক সময় অনেক ইজি ম্যাথ ছেড়ে দিয়ে আসতে হয়। কারণ কি? করা আগে থেকে পরিচিত না, অথচ একবার দুইবার যদি করে থাকতেন তাহলে সুবিধা হইতো। এই জন্যই কিন্তু এই ম্যাথগুলো করতেছে, ঠিক আছে? যে ক্রিয়েটিভ অঙ্ক, বাট কঠিন না, কিন্তু আননোন, নতুন অঙ্ক। আর যেগুলো একেবারে কমন অঙ্ক সেগুলো কিন্তু বাদ দিচ্ছে। দেখেন তো 18 নম্বর অঙ্কটা, এটা আপনার ইন্টারেস্টিং একটা অঙ্ক না? 17 নম্বর ক্লিয়ার না? 18 নম্বর অঙ্কটা দেখেন। 18 নম্বর অঙ্কটা বোঝার মতো অঙ্ক কিনা? বলতেছে যে 9, 14, ক, খ এর গড় 17 হলে ক + 8 ও খ - 5 এর গড় কত? তাহলে এই যে একটু লেজুর লাগাই দিল, ঠিক আছে না? গড় মানে তো আমরা মনে করি অনেক সহজ, কিন্তু এটা নতুন না। তাহলে 9, 14, ক, খ, গ এর মান 17। তাহলে 9 + 14 + ক + খ = হচ্ছে 17। এটা কি গড়? সমান সমান কিন্তু 17 না, সমান সমান 17 × 4। কারণ এই 4টা যোগ করলে তো সমষ্টি বাইর হবে, আর 17 তো গড়, তাহলে সমষ্টি হবে 4 দ্বারা গুণ করলে। তাহলে ক + খ এর ভ্যালু কত? ক + খ এর ভ্যালু এই 9 আর 14 মিলে হচ্ছে 23। এই 23টা ওই পাশে 4 × 17 = 68। 68 থেকে 23 বাদ দিলে থাকবে কত? 40, 45। তাহলে কি ক + খ এর ভ্যালু হচ্ছে 45। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা যে বাইর করতে হবে কিভাবে বুঝলাম? এটা এই জন্য বাইর করতে হবে যে এটা ছাড়া তো আমাদের হাতে অপশন নাই কোনো কিছু করার, এইটুকুই করা সম্ভব আমাদের পক্ষে। এখন
আসি এই দুইটা এর গড় চাইছে, তাই না? তাহলে গড় বাড়ি করতে হবে কত? গড় বাড়ি করতে হবে ক প্লাস 8 আর প্লাস খ মাইনাস 5, এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ। এটা তো গড়, তাই না? গড় মানে কি? এর আর এর গড় মানে হচ্ছে এই দুটা যোগ করে তারপরে 2 দ্বারা ভাগ। মানে যোগ করলে কি কি আসতেছে? যোগ করলে ক আর খ কে এক পাশে নিয়ে আসি, ক প্লাস খ, আর এখানে 8 থেকে 5 চলে গেলে থাকে 3, ডিভাইডেড কিন্তু 2 আছে। এখন আমরা উপরে কি পাইছিলাম? ক আর খ এর যোগফল তো হচ্ছে 45, তাহলে এইখানে আমরা লিখবো 45 আর এই যোগ 3 তো আছেই, ক প্লাস খ এর মান 45 আর এই 8 থেকে 5 চলে যাওয়ার কারণে যে 3, এই 3 এখানে যোগ হবেই, আর নিচে 2, তার মানে 48 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 24। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 24। তাহলে এইভাবে একটু একটু করে লেজুর লাগাই দিলে কি আপনাকে আটকাইতে পারবে? পারবে না, যদি আপনি ঠান্ডা মাথায় করেন এবং আগে থেকে একবার করে অভ্যাস থাকে। অভ্যাস না থাকলে কিন্তু আপনি এলোমেলো করে ফেলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন তো আমরা যে গড়ের অধ্যায় করতেছি, এতগুলো অঙ্ক কেন করতেছি? আমরা তো অনেকগুলো স্কিপ করতে পারি, তাই না? আচ্ছা দেখেন, হুবহু আর একটা প্রশ্ন এই যে এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার আসছে, এখন বিসিএস এ আসে নাই দেখে কি বাদ? 5, 9, ক এবং খ এর গড় 14 হলে ক প্লাস 7 আর খ মাইনাস 3, তাহলে ওইটা করলে এটা পারা যাইতো, অবশ্যই পারা যাবে। তাহলে এটা স্কিপ করি। আচ্ছা, এখন স্কিপ করতে না দিলে সমস্যা কি? সব তো করে দিতে গেলে অনেক সময় লাগবে, তাই না? পারবেন না আপনারা? স্কিপ করলে সমস্যা হয়। আমি যদি অনেকটা প্রশ্ন সমাধান করে না দেই, কোনগুলো ছেড়ে দেই? যেগুলো আগের অঙ্কের সমাধান দেখে নিজে থেকে পারবেন। বইটাও কিন্তু ওইভাবে ডেকোরেট করা, যেই অঙ্কগুলো সমাধান নাই তাহলে বুঝবেন যে এই রকম অঙ্কের সমাধান আগে দেওয়া আছে দেখে এটা সমাধান দেওয়া নাই। অনেকে আবার নেগেটিভ অ্যাডভার্টাইজ করে কি, যে এই বইয়ে অনেক অঙ্কের সমাধান দেওয়া নাই। আর ভাই, যে অঙ্কগুলো সমাধান দেওয়া নাই ওগুলো যদি ফেলে দেওয়া যায়, যেগুলো সমাধান দেওয়া আছে এগুলাই অনেক বড় একটা বই, যেটা অন্য যে কোনো বইয়ের থেকে অনেক আগায়। 20 নম্বর কি বলছে? 3টি সংখ্যার গড় 24, তাদের মধ্যে 2টি সংখ্যা 21 ও 23 হলে তৃতীয় সংখ্যাটি কত? এইখানে একটা খুব ইনোভেটিভ আইডিয়া শিখবো, যেটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, সবাই কি প্রস্তুত? ফ্রি আছেন? রেডি আছেন কিনা ভালো করে দেখেন তো একটু, এই দিকে মনোযোগ দেন। যে 3টি সংখ্যার গড় হচ্ছে 24, তাই না? তাহলে 3টি সংখ্যার গড় 24, তাহলে সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 72। তাদের মধ্যে 2টি সংখ্যা 21 আর 23, তাহলে 21 আর 23 মিলে কত? 21 আর 23 মিলে 44। তাহলে দুটা সংখ্যা যদি 44 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা হবে 72 মাইনাস 44। তাহলে 72 মাইনাস 44 মানে কত? 4 থেকে 12 মিলাইতে 8, হাতে করে 1, 4 টাকে 5 থেকে 7 মিলাইতে 2, তার মানে 28। তাহলে এই প্রশ্নের অ্যান্সার ঘ 28। তো নতুন কি শিখলাম? এগুলো তো আমরা ক্লাস 4-5 শিখছি, ঠিক আছে না? আচ্ছা, এখন আসি আমরা নতুন একটা আইডিয়া শিখবো, যে আইডিয়াটা আমরা এই ক্লাসের প্রথমে ওই যে আপেলের চিত্র দিয়ে শিখছিলাম, সেই আইডিয়াটা এখন কাজে লাগাবো। কিরকম? ধরেন আছে যে একজনের কাছে, আপনাদের 3 জন বন্ধুর মধ্যে একজনের কাছে 24 টাকা আছে, একজনের কাছে 21 টাকা আছে, একজনের কাছে 23 টাকা আছে। এখন যখনই বলা হলো, তারা তো কম বেশি আছে, তাই না? যখনই বলা হলো এদের গড়, তৃতীয় সংখ্যাটি কত? 3টি সংখ্যার গড় 24, আচ্ছা সরি ভুলে গেছে, হ্যাঁ 3টি সংখ্যার গড় 24, তাই না? তার মানে 3টি সংখ্যার গড় 24 মানে কি? এরকম না বিষয়গুলো, 3টাই সমান সমান, ঠিক আছে? সমান সমানের মধ্যে গড় মানে কি? গড় মানে তো অটোমেটিক্যালি সমান করে ফেলা হয়েছে অলরেডি, সমান করতে হবে বিষয়টা এরকম না, সমান অলরেডি করা হয়ে গেছে। তাহলে এই যে সমান করা 3টা রাশি থেকে একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 23, তাহলে আমরা কি বুঝতেছি? যে এর 24 হওয়া দরকার ছিল, কিন্তু এ হয়ে গেছে 21, তার মানে এখানে 3 কম। এ হয়ে গেছে 24 হওয়ার কথা ছিল 23, তার মানে 1 কম। তাহলে এই যে 1 আর 3 মিলে টোটালে এই দুটা সংখ্যা মিলে কত ঘাটতি? 4 ঘাটতি। তাহলে তৃতীয় সংখ্যাটা অবশ্যই এমন সংখ্যা হতে হবে যেটা এই গড়ের থেকে 4 যেন বেশি হয়, কারণ ওই বেশিটাই তো এদের কাছে দিয়ে দিয়ে সমান করতে হয়েছে, তাই না? তাহলে এইটা হবে অবশ্যই 24-এর সাথে এই ঘাটতি 4 মিলাইলে বাড়তি হবে 4, তার মানে টোটাল হচ্ছে 28। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 28। এইভাবে চিন্তা করলে দ্রুত পারা যাবে। তবে অনেকে চিন্তা করতে পারে না, তাদের জন্য গতানুগতিক টেকনিকটাই চলবে, ঠিক আছে? তবে যদি কেউ চিন্তা করতে পারেন তাহলে খুব মজা লাগবে এবং খুব কি হবে? লজিক্যাল হবে এবং দ্রুত আইডিয়া ডেভেলপ করতে কাজে লাগবে। সবাই কি এটা ধরতে পারছেন কিনা বলেন? নতুন এই আইডিয়াটা ধরতে পারছেন? আমি কিন্তু নেক্সটে অনেকগুলো অঙ্ক আপনাদেরকে বলবো যে এই শর্টকাটটাতে চিন্তা করে করান তো পারতেছেন কিনা। আর যারা লোড নিতে পারবেন না তারা কিন্তু অ্যাজ ইউজুয়ালি করবেন, ঠিক আছে? আচ্ছা, 21 নম্বর দেখেন, 3টি সংখ্যার গড় 20, যদি 2টি সংখ্যা 16, 22 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? বলেন তো এটা কিভাবে করা যায়? 20, 16তে 4 কম, 22-এ 2 বেশি, তাহলে আরো 2 দরকার, তাহলে কি হচ্ছে? 22 হবে অ্যান্সার। এইভাবে রিডিং পরে অ্যান্সার বলা যাবে, যাবে কিনা বলেন?
যেটা বললাম এটা বুঝতে পারছেন? 21 নম্বর প্রশ্নের অ্যান্সার কত? 22। এবং কি এখানে কি 3 20 60 থেকে 16 আর 22 যোগ করলে কত হয় মাথা কাজ করতেছে না। কিন্তু আমরা 16 22 যোগে যাইয়ে নাই। 16 22 যোগ করার পরে 60 থেকে বিয়োগ করলে কত হয় ওটাতেও যাই নাই। আমরা জাস্ট দেখছি উত্তর বলে দিছি। কিভাবে হচ্ছে বুঝতেছেন? ম্যাজিকের মতো। আচ্ছা, সেটা হচ্ছে কি যে গড় 20 মানে তিনটায় 20 20 করে হইতে হবে। এখন একটা 16 আছে, তার মানে 4 টাকা কম আছে, আর একটা 22 আছে, মানে 2 টাকা বেশি আছে গড়ের থেকে। তাহলে ওর 2 টাকা একে দেওয়ার পরে আর 2 টাকা ঘাটতি আছে। তাহলে 3 নম্বর সংখ্যাটা হবে 2 বেশি গড়ের থেকে। তাহলে 20 থেকে 2 বেশি মানে হচ্ছে 22। 22 নম্বর অঙ্কটা দেখেন, এটা লজিকে হয়ে যাবে, ঠিক আছে? তাই বলে সবগুলাই ম্যাজিকের মতো হয়ে যাবে না কিন্তু। আবার কিছু অঙ্ক আছে বড় আছে, ম্যাজিক বেশি দেখাইতে গেলে দেখা যায় এলোমেলো করে ফেলবেন। জাস্ট থিমটা ধরাই দিতেছি, এটা মাথায় রাখবেন, যেখানে যেখানে ইউজ করা যায় সেখানে সেখানে করবেন, ঠিক আছে? আর বাসায় বসে চেষ্টা করবেন। 3 ইনিংসের গড় রান হচ্ছে 88। তো 3টা ইনিংস খেলছে মানে যা, 3টা সংখ্যার গড় 88 মানে যা, 3 জন বন্ধুর কাছে গড়ে 88 টাকা আছে মানে তা। তাহলে এইভাবে যে অঙ্ক বানাচ্ছে, ইনিংস দিছে দেখে কি অঙ্ক নতুন হয়ে গেছে? জিনিস কিন্তু একটাই। চতুর্থ ইনিংসে কত রান করলে সব মিলিয়ে তার গড় 90 হবে। এই চতুর্থ ইনিংসে কত করলে তার সব মিলে মানে কি 4 ইনিংস মিলে, তার মানে এখানে গড়টা কিন্তু হওয়া লাগবে 90 90 90 90। এখন বলতে পারেন 88 তো গড়, কিন্তু আমাদের তো ফাইনাল ডেস্টিনেশন 90 করে বানানো, তাই না? আচ্ছা, তো এখন আসি, এই 4টার গড় যদি 90 হয়, এর মধ্যে 3টার গড় 88 মানে 88 88 88। তাহলে কি দেখতেছি? 2 করে কম 2 করে কম 2 করে কম। তাহলে এইখানে কি হবে? এইখানে এদের এই 3 দুগুণা 6 যে কম, সেটা পূরণ করে দিতে হবে না? কার সাথে পূরণ করে দিতে হবে? এই 90 এর সাথে পূরণ করে দিতে হবে। তাহলে এটা হবে কত? এটা হবে অবশ্যই 6 বেশি, মানে 96, ঠিক আছে? গড়ের থেকে 6 বেশি হবে। তাহলে এই 6 এর 96, একটু প্র্যাকটিক্যালি ভাবেন, অনেকে আবার 88 সাথে 6 যোগ করতে পারেন, তারা একটু লজিক্যালি চিন্তা করেন। 96 এর 2টা পার্ট বানিয়ে নিলাম, 90 আর 6। এই 6 টাকা অতিরিক্ত নিয়ে আসে, একে 2 টাকা দিলাম, একে 2 টাকা দিলাম, একে 2 টাকা দিলাম। তাহলে এরাও 90 90 90 হয়ে গেল, তখন সবাই মিলে 90 হয়ে গেল, এই জন্য গড় 90, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 96। ক্লিয়ার সবাই? আচ্ছা, আইডিয়া কিন্তু একটাই, এইটাই আরো পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? একজন ব্যাটসম্যান টি-20 বিশ্বকাপে 3 ইনিংসে 30 45 55 রান করেন। চতুর্থ ইনিংসে কত রান করলে তার গড় রান 50 হবে? 50 হবে। 5 সেকেন্ডে অ্যান্সার নেবেন, 5 সেকেন্ড মাত্র। এই যে 3টা আছে না, 55 5 একে দিয়ে দিলে 2টায় 50 50, গড়ের সমান হয়ে যাচ্ছে, ওর হিসাব বাদ। এই 30 এর 50 থেকে 20 কম না, তাহলে পরেরটা 20 বেশি হবে, 70 অ্যান্সার। আইডিয়াটা ধরা পড়ছে কিনা বলেন? কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে? যার যার মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাক, সমস্যা নাই, বাদ দেন, তাহলে নর্মাল ভাবে করেন। কিন্তু কখনো যদি মনে করেন আপনি নর্মাল ভাবে তো পারতেছেন, ওইখানে তো আর ইনোভেটিভ কিছু নাই। এই 3টা 4 নর্মাল ভাবে করলে কি 4 গুণন 50। আমি কিন্তু এটা ডিসকাস করতেছি না যে এভাবে করবেন না, বিষয়টা এরকম না, এভাবেও করবেন। কিন্তু স্মার্টলি ভাবা যদি যায় তাহলে সমস্যা কোথায়? লেখে লিখে করলে কি হইতো? এইভাবে করতাম না তো? ওই শর্ট পূরণ করে দেওয়া আর বাড়তি হওয়া, এই জিনিসটাই তো শুরুতে ওই আপেলের উদাহরণটাতে ছিল, যা ছোট ডিজিটে ছিল। ওই আইডিয়াটায়, তা আইডিয়া কিন্তু একটাই। তাহলে একটা আইডিয়াতে যখন আপনি অনেকগুলো অঙ্ক করবেন, তখন কিন্তু খুব বেশি কঠিন মনে হবে না, নতুন আইডিয়া হলেও। আর আপনারা তো আজকে শিখে যাবেন সব, এরকম তো আমি বলতেছি না, আপনারা আরো সময় দিবেন, ঠিক আছে না? আচ্ছা, তো এগুলো এখন স্কিপ করতেছি। এখানে ধরা আছে, বলছে কি 4টাতে 80 হবে, 3টা দেওয়া আছে, তাই না? তাহলে এই 85 এর 5 একে দিলে তো 80 80 হয়ে যাচ্ছে। তাহলে 70 80 থেকে 10 কম, তাহলে তারপরটাতে 10 বেশি হবে, 90। আমি কিন্তু সব বানাই বানাই ইজি প্রশ্ন দিছি এরকম না, বিভিন্ন ওখানে আসছে, ওইখান থেকে আমি প্রশ্নগুলো জাস্ট গাঁথনিটা দিছি সুন্দরভাবে, যাতে আপনারা ধারাবাহিকভাবে একটা আইডিয়াকে কাজে লাগাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, 26 নম্বর প্রশ্ন দেখেন, এরকম প্রশ্ন পরীক্ষায় কিন্তু নিয়মিত আসে, ঠিক আছে? আচ্ছা, 26 নম্বর কি বলতেছে দেখেন, বলছে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যের গড় বয়স 24 বছর। তাহলে 3 জন, সবার গড় বয়স 24, মানে সমান সমান করে 24। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, তাহলে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? এই অঙ্কটা করার আগে একটা লজিক্যালি চিন্তা করি। 2 বন্ধু চা খাইতে গেছেন, এখন একজন বলতেছেন আমার পকেট কিন্তু ফাঁকা, আর একজন বলতেছেন আমার কাছে টাকা আছে, সমস্যা নাই চল। তাহলে চা খেয়ে 2 জনে ধরেন 10 টাকা, একজন টাকা দিল 10 টাকা, তাহলে কি হলো? তাহলে একজনের কাছে সর্বোচ্চ 10 টাকা থাকতে পারে, মানে বলছে যে আমার চা খাওয়ার টাকা আছে, 2 জনে চা খাওয়া যাবে, যে টাকা আছে। তো 2 জনের 5 টাকা 5 টাকা করে 10 টাকা চা খাইলো। তার মানে একজনের কাছে সর্বোচ্চ 10 টাকা আছে, আর একজনের কাছে সর্বনিম্ন 0 টাকা আছে, তাই না? এখন এখানে 0 পর্যন্ত যাওয়া যাচ্ছে। কিন্তু আমি যদি আরেকটা কথা বলি যে কারো কাছে 2 টাকার কম নাই, খেয়াল করেন বন্ধু কিন্তু 2টায়, এ আর বি,
ধরেন আছে এ আর বি, এর চায়ের দাম কত, দুইটা চায়ের দাম কত, দুইটা চায়ের দাম হচ্ছে 10 টাকা। এখন একজনের কাছে যদি 0 টাকা থাকে তাহলে অবশ্যই আরেকজনের কাছে 10 টাকা থাকতে হবে, নাহলে তো চায়ের দাম তো দেওয়া সম্ভব না। কিন্তু এখন যদি আমি একটা লিমিটেশন দিয়ে দিই যে না 0 টাকা দেওয়া যাবে না, অ্যাটলিস্ট 2 টাকা একজনের কাছে থাকতে হবে। এখন অ্যাটলিস্ট 2 টাকা থাকতে হবে মানে কি 2 টাকা না 3 টাকাও থাকতে পারে, 4 টাকাও থাকতে পারে, 5 টাকাও থাকতে পারে, জানি না, কিন্তু সর্বনিম্ন 2 টাকা একজনের পকেটে আছে। তাহলে আরেকজনের পকেটে সর্বোচ্চ কত টাকা সম্ভব? যখন এর কাছে 2 টাকা আছে, এর কাছে 8 টাকা, এর কাছে 3 টাকা তাহলে এর কাছে 7 টাকা, এর কাছে 4 টাকা তাহলে এর কাছে 6 টাকা, এর কাছে 5 টাকা তাহলে এর কাছে 5 টাকা। তার মানে আপনি যদি একজনকে সর্বোচ্চ বানাইতে চান তাহলে আরেকজনকে সর্বনিম্ন করতে হবে। হ্যাঁ, আপনি সর্বনিম্ন করতে যে 0-তে চলে যাইতে পারবেন না যদি আপনাকে বাউন্ডারি দেয় যে 2 টাকার নিচে নামা যাবে না। তাহলে এখানেও বিষয়টা এইরকম যে আমি একজনকে সর্বোচ্চ বাড়াইতে চাচ্ছি, কিন্তু তাই বলে অন্যজনকে এমন নিচে নামানো যাবে না যে বয়স 0 ধরে ফেলবেন, কারণ এখানে একটা লিমিটেশন দিয়েছে যে কারো বয়স 21 বছরের নিচে না। তার মানে ধরেন মিস্টার এ বি সি, এখন এদের গড় বয়স যখন 24, এখন আপনাকে বলতেছে যে যদি কারো সদস্যের বয়স 21 বছরের নিচে না, তার মানে সর্বনিম্ন 21। তাহলে আপনি ধরেন মিস্টার এ কে সর্বোচ্চ বয়স দিতে চাচ্ছেন, একে যদি সর্বোচ্চ দিতে চান তাহলে এদের 2 জনকে সর্বনিম্ন দিতে হবে। সর্বনিম্ন দিতে যে আপনি 21-এর নিচে নামতে পারবেন না, কারণ 21-এর নিচে নামলে ওইটা এই রুলসটা ভায়োলেট করবে, শর্তটা। এই জন্য সর্বনিম্ন 21-এ নিতে হবে। তাহলে সর্বনিম্ন 21 করতে যে আপনি কি করছেন, আপনি 3 বছর করে কমাই দিচ্ছেন। তাহলে এরটাতে কি হবে, 3 দুগুণা 6 বছর বেশি হবে, তাহলে 24 আর 6 হচ্ছে 30। এইটা হচ্ছে আগের শর্টকাটের সাথে বেসিক সহ ম্যাচিং। এই জিনিসটা আপনি যেটা বুঝলেন ওইটা লিখিত আকারে করতে পারেন। কিরকম, ধরেন আছে যে 3 24 72 মাইনাস 21 দুগুণা 42, 72 থেকে 42 বাদ দিলে 30। কেন এখানে 21 হলাম, কেন এখানে 24 নিলাম, কেন বিয়োগ করলাম, আশা করি সবগুলা বিষয় ক্লিয়ার। হ্যাঁ, সর্বনিম্ন 21 2 জনের হলে একজনের সর্বোচ্চ 30 হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, 26 ক্লিয়ার। 27-এ একই রকম অঙ্ক আছে, দেখেন এগুলো পরীক্ষা আসছে। আরেকটা জিনিস দেখবেন, আমি কিন্তু নতুন নতুন বানাই প্রশ্ন সব দিছি, বিষয়টা এরকম না, বিভিন্ন পরীক্ষা আসছে, কিন্তু এই প্রশ্নটা এই অঙ্কের নিচে, সিরিয়াসলি একটা কথা বলতেছি যে এই প্রশ্নটা ওই অঙ্কটার নিচে আসবে, এইরকম যে সমন্বয়, এটা কিন্তু সব বইয়ে পাবেন না। এই জন্য দেখবেন যে আপনারা অনেক এলোমেলো বই যদি আপনি সমাধান করেন আপনার কয়েক গুণ বেশি সময় লাগবে। এই 27 নম্বর অ্যান্সারটা বলেন তো, 5 সেকেন্ডের সময়, 5 সেকেন্ড। 27 নম্বর অ্যান্সার কত? সাধারণ নম্বর আশা করি ক্লিয়ার। 53 আছে, 51 আছে, মানে 2 বছর করে কম, তাহলে 2 দুগুণা 4, যেহেতু 3 জন, তাহলে 53 আর 4 27, 57। এখন আসে আমরা পদ্ধতি 2-এ চলে গেলাম। তাহলে 1 নম্বর পদ্ধতিতেই এত কিছু শিখলাম, তাহলে আরো অনেক কিছু শেখার আছে কিনা বলেন? অবশ্যই আছে, তবে সবগুলো একেবারে ম্যাজিক্যাল হইতে হবে বিষয়টা এরকম না। অনেকে আছে সবসময় ম্যাজিক চায়, ভাই এই সবসময় ম্যাজিক যে পরীক্ষা আসবে বিষয়টা এরকম না। এমনও হয়ে যেতে পারে যে পরীক্ষা আপনার ম্যাজিক কোনো মাথায় কাজ করতেছে না, তখন আপনাকে কনসেপচুয়াল বিষয়গুলোর উপর ভিত্তি করে অঙ্ক সমাধান করতে হবে। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু একটা কনসেপ্টকেই ডেভেলপ করতেছি, এখানে আমরা অ্যাজ ইউজুয়াল পরীক্ষা আসার মতো অনেকগুলো প্রশ্ন সমাধান করব, ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন দেখেন, আর অনেক সহজ প্রশ্ন দিলে অনেকে মনে করে যে এত সহজ প্রশ্ন তো পারি, এইভাবে ভাবার সুযোগ নাই। কারণ আমরা যখন অনলাইনে কোর্স করাচ্ছি, এই 8000 স্টুডেন্টের মধ্যে অনেকে আছে অনেক দুর্বল, অনেকে আছে অনেক ভালো পারেন, কিন্তু একটু সমন্বয় করতেছি, ঠিক আছে। 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে, এখন এই কথাটা দিয়ে অনেকে ভাষাটা বোঝে না, ভাষাটা বুঝলে তো হবে না। 4টির গড় হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? তার মানে ধরেন আছে একটা সংখ্যা, 2টা সংখ্যা, 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা আছে, এদের গড় হচ্ছে 6, মানে এদের সমষ্টি 18। এই 3টা সংখ্যা তো থাকলোই, এর সাথে আর একটা নতুন সংখ্যা যোগ হলো, যোগ হয়ে এখন সংখ্যা হয়ে গেল কত? 4টা। যখন 4টা হয়ে গেল তখন গড় আবার হচ্ছে 8, তাহলে 4টার গড় 8 মানে 32। তাহলে আমরা তো জানি এই 3টার গড় দেওয়া আছে 18, এই সমষ্টি 18, তাহলে 32 থেকে 18 বাদ দিলে এই 4টা সংখ্যা থেকে এই 3টা সংখ্যা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে চতুর্থ সংখ্যাটা পাবো। তাহলে 32 থেকে 18 বাদ দিলে থাকবে কত? 14। তাহলে এই সংখ্যাটা 14। 14 কি অ্যান্সার? না, অপশন দেখেন বলতেছে কি যে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত। অনেকে দেখা যাচ্ছে এখানে যদি অপশনের প্রথমটা 14 দিয়ে দিতাম না, অনেকে অ্যান্সার 14 দিয়ে দিত। ভাই এত মানে ছোট বাচ্চার মতো করলে তো আপনার তো আবার আইকিউ শিখতে হবে। সেটা হচ্ছে যে এখানে তো অর্ধেক বলছে, অর্ধেক কথা আপনি দেখবেন না, অবশ্যই দেখতে হবে। এরকম মিস্টেক কিন্তু অনেকেই করে। তাহলে 14 এর অর্ধেক মানে হচ্ছে 7, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 7।
আশা করি সবাই ক্লিয়ার। যারা শুধু বিসিএস এর জন্য পড়তেছেন, অনেকে ডাক্তার আছেন, তাদের আসলে সবগুলো টপিক এইভাবে পড়ার দরকার নাই, আপনারা শুধু বিসিএস এর টপিকগুলো ফোকাস করলেই হবে, ঠিক আছে? যেহেতু এখন সময় পাচ্ছেন, আপনারা চাইলে দেখতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কারো ওভারলোড নেওয়ার দরকার নেই। 29 নম্বর, 3টি সংখ্যা 33, 2টি সংখ্যা এত হলে সংখ্যাটি কত? এগুলা স্কিপ করবো এখন, কারণ অনেকগুলো সংখ্যা জাতীয় প্রশ্ন অলরেডি আমরা করে ফেলছি, আর এখন ইজি প্রশ্ন সংখ্যার, এগুলো আমরা বেশ কিছু অঙ্ক স্কিপ করব, ঠিক আছে? 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর আবার গড়, তাই না? তাহলে মধ্যবর্তী মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা অনুযায়ী লিখতে হবে 31, 31-এর পরে হচ্ছে 37, তারপর হচ্ছে কত 41, 43, 47, এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ধরতে পারছেন কিনা বলেন? তাহলে মতো মৌলিক সংখ্যার ক্লাস করতে হবে, তাই না? এর মাঝখানে অন্য যে সংখ্যাগুলো আছে 45, 49 বা 39 বা 33 বা 35, এগুলো সব কি? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা না। তাহলে এই কটা মৌলিক সংখ্যা যোগ করে 5 দ্বারা ভাগ করে দিবেন। এখন এটা তো করার দরকার নাই, এটা আপনারা করবেন, ঠিক আছে? একত্রিশ, 40 হতে 100-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্র সংখ্যাদের গড় কত? এগুলো নিজে নিজে করবেন। 9টি সংখ্যার গড় 12, এর মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় 10, বাকি সংখ্যা দুটির গড় কত? এগুলো অলরেডি কিন্তু এই নিয়মের অঙ্ক আমরা করে ফেলছি, ছাত্রছাত্রী অঙ্ক করলাম না। 9, 12, 108, 108 থেকে 7, 10-এ 77 বার থাকতেছে কত? 38। এটা হচ্ছে দুইটা সংখ্যা 38, তাহলে গড় হচ্ছে 19। এরকম অঙ্ক কিন্তু আমরা স্কিপ করবো এখন। হ্যাঁ, 5টা সংখ্যার গড়, এর সাথে 3টি সংখ্যা যোগ করলে সংখ্যা 3টি গড় 22, সমষ্টিগত ভাবে 8টি সংখ্যার গড় কত? তাহলে এদের সমষ্টি আর ওদের সমষ্টি একসাথে মার্জ করে দিবেন, দিয়ে 8টা ভাগ করে দিবেন। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন স্টাইলে আসে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 5 গুণন 40 যোগ 3টি সংখ্যা যোগ করা হলো, যাদের গড় হচ্ছে 22, এই যোগফলকে 8 দ্বারা ভাগ করে দিবেন, অ্যান্সার চলে আসে। ঠিক আছে? ফাঁস হয়ে যাচ্ছে না? আমি তো আমরা করাইতে যাচ্ছি না, এটা তো নিজে পারার কথা। এখন জাস্ট একটা হিন্টস দিলাম, এখন হিন্টসটা তো ফার্স্ট দিব না, তো আবার হিন্টসে যদি আস্তে আস্তে দিই তো সমাধানে করে দিতে পারতাম। ঠিক আছে না? বলেন, এরকম সিম্পল প্রশ্ন একটু ফাস্ট করে দিলেও সমস্যা আছে কারো? 34 নম্বর প্রশ্নটা এতগুলো পরীক্ষা আসছে, আপনাদের সামনে 5-10টা পরীক্ষা কমন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি 34 নম্বর, 10টি সংখ্যার যোগফল 462, এদের মধ্যে 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? তো আমরা কি করবো, এই 10টা সংখ্যার সমষ্টি কিন্তু দেওয়া আছে 462, এটা থেকে বিয়োগ করবো 10টা সংখ্যার যোগফল। তাহলে 4 গুণন 52 যোগ 5 গুণন 38, তাহলে এইটা হচ্ছে 4টা, এটা 5টা, এই দুটো যোগ করলে কি হবে? 9টার যোগফল বাইরে হবে। 9টার যোগফল যদি 10টার যোগফল থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে অটোমেটিক্যালি নবম সংখ্যাটা, মানে যে কোনো সংখ্যা, যে সংখ্যাটা মিসিং আছে ওইটা বাইর হয়ে যাবে। 10টা থেকে 9টা বাদ দিলে যেটা পঞ্চম সংখ্যা হোক আর অষ্টম সংখ্যা হোক আর দশম সংখ্যা হোক, ওইটা অলরেডি বাইর হয়ে যাবে। তাহলে এত নতুন করে করার কিছু নাই, নাকি কিভাবে গুণের নামতা পড়তে হয়, যোগ বিয়োগ করতে, এটা দেখা দিব না, এটা মাথা দিয়ে রাখতে হবে, এগুলো স্কিপ করতে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্যামেরাটা কি এই পাশে বেশি সরে আসছে? সমস্যা নেই, আজকে হাত দেওয়া লাগবে না। 35 নম্বর তো ক্লিয়ার না? আচ্ছা, নেক্সট আসি। 36 নম্বর বলছে, যদি এক সংখ্যক সংখ্যার গড় আছে, দেখেন এখানে একটা খুব ক্রিয়েটিভ প্রশ্ন, এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে মিল আছে। ঠিক আছে? কি বলছে? 36 বলছে, যদি এক সংখ্যক সংখ্যার গড় এ হয় এবং ওয়াই সংখ্যক সংখ্যার গড় বি হয়, তবে এক্স প্লাস ওয়াই সংখ্যক সংখ্যার গড় কত? তাহলে আমাদের হচ্ছে কি, যে এক্স প্লাস ওয়াই বলতেছে, এই কথা মানে কি, যে এক্স সংখ্যক মনে করি 5টি, ওয়াই সংখ্যক মনে করি 3টি, তাহলে কি হবে? এখানে 5 যোগ 3 মানে কি? 5 যোগ 3 মানে 8টি। তাহলে 5টা সংখ্যার গড় এ, 3টা সংখ্যার গড় বি, তাহলে কত হচ্ছে? এটার সমষ্টি বাড়ি করতে হবে এক্স এ, এইটার সমষ্টি বাড়ি করতে হবে ওয়াই বি, এই দুটো যোগ করতে হবে, তাহলে টোটাল সমষ্টি বাড়ি হবে। এই টোটাল সমষ্টিকে আমরা কি দিয়ে ভাগ করব? এখন অনেকে উল্টাপাল্টা করে এ প্লাস বি দিয়ে ভাগ করতে পারেন, অথবা এ প্লাস ওয়াই, মানে কোনটার সাথে কোনটা লাগাবেন এটা মিস্টেক হয়ে যেতে পারে। তখন ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এইটা তো হচ্ছে গড় আর এইটা তো হচ্ছে সংখ্যা, আমাদের টোটাল সংখ্যা দরকার। যদি এরকম বলতো 5 জনের গড় বয়স 12 বছর, তাহলে 5 জনটা দিয়ে তো নিচে ভাগ করতে হবে, তাই না? তাহলে এই এক্স আর ওই ওয়াই যোগ করলে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করতে হয়। তাহলে এক্স এ প্লাস ওয়াই বি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, এক্স এ প্লাস এই এক্স এ মানে যা, এ এক্স মানে তা, সংখ্যাগুলো অক্ষরগুলো আগে। ঠিক আছে? তাহলে ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, 36 নম্বর ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। দেখেন, এই 36 নম্বর প্রশ্নের মতোই এই যে 19 সালে প্রশ্ন আসছে, পি সংখ্যক সংখ্যার গড় এক্স এবং কিউ সংখ্যক সংখ্যার গড় ওয়াই হয়, তবে মোট সংখ্যার গড় কত? এগুলা একই রকম প্রশ্ন করে নেবেন। 38 নম্বর কি বলছে? এম সংখ্যক সংখ্যার গড় এ এবং এন সংখ্যক সংখ্যার গড়, এন সংখ্যার গড় বি হলে সবগুলো সংখ্যার গড় কত? 23তম বিশেষে আসছে, বিভিন্ন মন্ত্রণালয় 2019-এ আসছে।
হুবহু জিনিস এক না। আচ্ছা, তাহলে দ্রুত করার টেকনিক কি? প্রথম অংশের যোগফল এম এ, দ্বিতীয় অংশের যোগফল এন বি, ভাগ করতে হবে কি দিয়ে? এই সংখ্যক দিয়ে, এম আর এন এর যোগফল দিয়ে। তাহলে এ এম বি এন এর দিয়ে এম প্লাস এন দিয়ে ভাগ করতে হবে। 41তম বিসিএস এর লিখিত মানসিক দক্ষতা আসছে 1/a + 1/b = 1/c হলে এবং এ বি সমান সি হলে এ এবং বি এর গড় কত? এটা কি গড়ের প্রশ্ন? আসলে এটা বীজগণিতের প্রশ্ন, বাট গড়ে দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখানে এ প্লাস বি এবং বি এর গড় যখন বাইর করতে বলছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে a + b / 2 এর মান বাইর করা। তাহলে আমরা যদি a + b এর মান পাই, তাহলে অটোমেটিক্যালি 2 দিয়ে ভাগ করে গড় বাইর করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে বীজগণিতের স্টাইলে, ঠিক আছে? গড় মানে হচ্ছে যোগ করে 2 দ্বারা ভাগ। এখন আসি 1/a + 1/b = 1/c, এটা দেওয়া আছে, আর ab সমান c এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। এটা লসাগু কত? ab। তাহলে উপরে হচ্ছে কত? b + a মানে a + b। দেখেন এখানে কিন্তু b, এখানে প্লাস a হইতো, এটা মানে যায় a + b মানে তা, ঠিক আছে? ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1/c। আর ab এর মান c, তাহলে এই যে ab আছে এইখানে আমি c বসাইতে পারি। তাহলে a + b / c = 1/c। তাহলে দুই পাশ থেকে সিসি বাদ দিয়ে দেওয়া যায়। অতএব a + b এর মানটা হচ্ছে 1। এই a + b এর মানটা 1 আপনি কিন্তু নরমালি ক্যালকুলেশন করে এটা পাইবেন। পাওয়ার পরে আপনি কি করবেন? এই a + b এর মানটা এইখানে বসাই দিবেন। তাহলে 1 উপরে বসাই দিলে নিচে 2, তাহলে হাফে অ্যান্সার। তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এটা যেহেতু বীজগণিতের প্রশ্ন, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আপনি যদি সংখ্যার মতো করে মুখে মুখে করতে চান তাহলে কিন্তু পারা যাবে না, ঠিক আছে? আশা করি ক্লিয়ার বীজগণিতের স্টাইলে চিন্তা করলে। হ্যাঁ, চলে যাচ্ছে 10টি সংখ্যার গড় এক্স এবং এদের 5টি সংখ্যার গড় ওয়াই। যদি বাকি 5টি সংখ্যার গড় জেড হয় তবে নিচের কোনটি সঠিক? দেখেন তো কি প্যাচটা লাগাইছে। মানে সিম্পলি অঙ্ক, এরকম অঙ্ক অনেকগুলো করে আসলাম, কিন্তু এটা আবার হচ্ছে কি একটু ভিন্ন, ঠিক আছে না? আচ্ছা, কি বলছে? 10টি সংখ্যার গড় এক্স এবং এদের মধ্যে 5টি সংখ্যার গড় হচ্ছে ওয়াই। তাহলে 10টা টোটাল আর 5টা টোটাল। যদি বাকি পাঁচটি কিভাবে আসবে? এদের সাথে বিয়োগ করতে হবে। সংখ্যার গড় জেড হয় তবে নিচের কোনটি সঠিক? x = y + z, 2x = y + z, x = 2y + 2z, কোনোটি নয়। তাহলে এটা আগে ক্যালকুলেশনটা দেখি। 10টার গড় যদি x হয় তাহলে সমষ্টি হচ্ছে 10x। এদের মধ্যে এটা হচ্ছে টোটাল, এখান থেকে দুইটা পার্ট হবে। একটা হচ্ছে কি 5টির গড় y, তাহলে 5y। যদি বাকি 5টি সংখ্যার গড় z হয় তাহলে 5z। তার মানে কি? খেয়াল করেন, এইটা হচ্ছে সমষ্টি কাদের? এই দুইটার যোগফল। তার মানে 5y + 5z = 10x। এই লাইনটাকে ধরতে পারছেন সবাই? কিভাবে? কারণ এটা 10টার সমষ্টি, আর ওই 10টার 5টা করে ভাগ করলে এরকম দুইটা পার্ট হয়। তো এই দুটো যোগ করলে এটা সমান হবে। এখন আসি, যেহেতু 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, 5 যদি কমন নেই তাহলে থাকে কত? y + z = 10x। দুই পাশে 5 কাটস কেটে দেই, তার মানে অতএব 2x = y + z। আচ্ছা, এখন দেখেন কোথায় আছে? এখানে, এই যে এখানে আছে খ। তার মানে কোনো অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়া যাবে না, যেইভাবে বোঝা যাচ্ছে ওইভাবে লিখতে শুরু করতে হবে, আস্তে আস্তে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? একটু ভিন্ন 41 নম্বর। হ্যাঁ, এখানে ক্লিয়ার শেখার আছে। কি ওভারলোড হয়ে যাচ্ছে নাকি? গড়ের অঙ্ক তো সোজা নাকি? এখানে তো ক্লাস ছেড়ে যাওয়ার কিছু নাই। বলেন তো 40 নম্বর আছে কত? আচ্ছা, কতগুলো অঙ্ক আছে গড়ে টোটাল? 119টা। আজকে আমাদের 50-60টা অঙ্ক করতে হবে, তাহলে দুইটা ক্লাসে শেষ হবে। এই গড় অধ্যায় কি 3টা ক্লাস নেওয়া দরকার আছে? গড়ের অধ্যায় তো অঙ্ক সহজ। আমরা আজকে ধারাবাহিক সংখ্যা পর্যন্ত করবো ইনশাল্লাহ। এখনো কিন্তু ক্লাসের 1 ঘন্টা হয় নাই। কারা কারা ক্লান্ত হয়ে গেছেন বলেন? এটা অঙ্ক অ্যান্সার কত? সৌরভ চক্রবর্তী, কঠিন লাগছে। কঠিন লাগে নাই, বিষয়টা হচ্ছে নতুন লাগছে।
নামে একজন কমেন্ট করছেন, স্যার আজকে অনেক ভালো লাগছে, কারণ কি, কারণ আজকে এই অধ্যায়টা প্র্যাকটিস করেছি। তার উপরে আরেকজন কি লিখছে, জায়দান আল জিশান লিখছে, স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার উপরে আরেকজন কি লিখছে, অর্ণব, যেগুলা ইজি সেগুলা স্কিপ করেন স্যার। এখন এই তিনটা ভিন্ন ভিন্ন ধর্মীয় মানে কমেন্টকে কিভাবে মূল্যায়ন করবো বলেন? ঠিক আছে, স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে যিনি বলতেছেন, ওনার মাথার ভিতরে ঢুকানোর জন্য বুদ্ধি কি, পরামর্শ দেন, আমাকে একটু পরামর্শ দেন যে মাথার উপর দিয়ে যার যাচ্ছে তাকে আমরা কিভাবে মাথার নিচ দিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা একটু শেখাচ্ছি, সমস্যা নেই। যারা একটু দুর্বল আছেন তাদের করতে হবে না, আমি করে দিতেছি। বলছে 7টা সংখ্যার গড় 3, তাই না? তাহলে 7টা সংখ্যার গড় 3 মানে 7টা সংখ্যার সমষ্টি কত? 7 গুণন 3। এদের মধ্যে মানে কি, এই 7টা সংখ্যার মধ্যে প্রথম চারটা মানে দেখেন চিত্র আট করে দিতেছি। আচ্ছা, চিত্র আট করে দিলে তো বুঝতে সুবিধা হয়, তাই না? 1 2 3 4 5 6 7, এই 7টার মধ্যে সবগুলোর গড় হচ্ছে 7 গুণন 3 সমান সমান 21 সমষ্টি সবগুলোর। আর প্রথম চারটি মানে এই চারটার গড় 4, তাহলে 4 গুণন 4 এই প্রথম চারটা। শেষের চারটা বললো 7টা, প্রথমে 4টা হওয়ার পর তো আর 3টা আছে, আবার শেষের 4টা মানে কি? শেষের 4টা মানে কিন্তু নতুন করে 4টা না, এই শেষের দিক থেকে হিসাব করে করে আসলে এই পর্যন্ত হবে 4টা, মানে এই 3টা আর আগের লাইনের 4 নাম্বারটা। তাহলে এই 4টার সমষ্টি কত, এই 4টার গড় কত? এই 4টার গড়ও 4। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রথম 4টার গড় 4 মানে সমষ্টি 16, শেষের 4টার গড় 4 মানে সমষ্টি হচ্ছে 16। তাহলে এই 16 যোগ 16 সমান সমান 32। 32-এ কি আছে? 8টা সংখ্যা আছে। আসলে কি এখানে নতুন নতুন 8টা সংখ্যা আছে, নাকি এই 7টা সংখ্যায় আছে এবং একটা সংখ্যা 2বার ইউজ হয়েছে? যেই সংখ্যাটা 2বার ইউজ হয়েছে ওই সংখ্যা কোনটা? ওই সংখ্যা তো দেখেই বোঝা যাচ্ছে এই মাঝখানের এই 4 নাম্বার সংখ্যাটা, তাই না? আচ্ছা, তার মানে 32-এর মধ্যে এই 7টা সংখ্যা আছে আর এই 4 নাম্বার সংখ্যাটা 2বার আছে। এই কথাটা কি বুঝতেছেন? তার মানে কি, তার মানে এইটা একবার বেশি আছে, এটা যদি একবার বাদ দিয়ে দেই তাহলে বাকি 7টা সংখ্যা ঠিক থাকবে সবগুলো। এখন আসি এই 21-এর মধ্যে কি আছে? 21-এর মধ্যে এই 7টা সংখ্যা সবগুলাই আছে, কোনোটাই রিপিট নাই। তাহলে চতুর্থ সংখ্যাটি সমান সমান এই 32 থেকে যদি আমরা 21 বাদ দেই তাহলে হবে 11। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 11। ঠিক আছে, ক্লাস খুব ভালো বুঝতে হবে এরকম না, কিন্তু হচ্ছে কি যে যারা অনেক বেশি দুর্বল আছেন তাদেরকে একটু বই অবশ্যই দেখতে হবে। অবশ্যই আমি কোনো কথা নাই, কিন্তু যারা অনেক বেশি দুর্বল আছেন তারা তো যদি মনে করেন যে অনেক স্লো করাই, এত ইজি অঙ্ক এতগুলো করাই দিতেছি, কতগুলো অঙ্ক করাই দিলাম আপনারা বুঝতে পারতেছেন? একটা ক্লাসে এতগুলো অঙ্ক কোনো টিচার করায় দেয়? জাস্ট স্মার্ট বোর্ড হওয়ার কারণে লিখতে হচ্ছে না বেশি, আর সিকুয়েন্সটা সুন্দরভাবে সাজানো আছে দেখে ধাপে ধাপে করাই দিতেছি। সবগুলো অঙ্ক বিস্তারিত করাই দিতেছি না বলেই কিন্তু এতগুলো অঙ্ক করা সম্ভব হচ্ছে। না হলে আপনি একটা ক্লাস নিয়ে দেখিয়েন যে এই গড় অধ্যায়ের কয়টা অঙ্ক আপনি করতে পারেন, যদি আপনি পড়ান তাহলে দেখবেন যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাসে কয়টা অঙ্ক করানো সম্ভব। সেখানে অলরেডি আমরা 41 সিরিয়ালে চলে আসছি। তাহলে সেই 42 নম্বর অঙ্কটা দেখেন, 11টি সংখ্যার যোগফল 396, তাদের প্রথম 6টির গড় 28.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 43.5 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? তাই এটা পরীক্ষা আসছে বিবিএ সহকারী সংখ্যা 2021 সালে। এখন যেমনটা আপনার করার দরকার নেই, কারণ দশমিকের কারণে একটু সময় লাগবে, বা করতেও ফেলতে পারেন, সমস্যা নাই। কিন্তু জিনিসটা যে একই, এটা বুঝতে পারছেন? 11টা আর এখানে বলছে 6টা, এখানে 6টা, তাহলে 6 6 তো 12 মনে হচ্ছে। তাহলে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে মাঝখানের যে 6 নাম্বার সংখ্যাটা, এটা দুই পাশেই আছে, প্রথম অংশে আছে শেষের অংশে আছে, তার মানে ওই সংখ্যাটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এটা আগের অঙ্কের সাথে হুবহু মিলাই করবেন, আপনাদের করার সময় দিলাম না, পরবর্তী অঙ্কে গেলাম। 43 নম্বর কি বলছে? 3টি সংখ্যার গড় x, যদি প্রথম দুটির গড় y এবং শেষ দুটি সংখ্যার গড় z হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখেন তো, সিজিটিএফ এর অডিটর 11তম গ্রেডের প্রশ্ন পরীক্ষা দিছে না, আগের যে প্রশ্নটা বুঝলেন ওটা যদি কেউ প্র্যাকটিক্যালি না বুঝেন, রোবটের মতো মুখস্থ করেন, তাহলে এইরকম ক্রিয়েটিভ প্রশ্নে আপনি ফিল করতে পারবেন না। কি বলতেছে এখানে? 3টি সংখ্যার গড় x, তার মানে 3টার সমষ্টি কত? 3x। যদি প্রথম দুইটি, তাহলে 3টা সংখ্যা 1 2 3, প্রথম দুইটি মানে এই দুটার গড় y, তার মানে সমষ্টি 2y, এবং শেষ দুটার গড় z, শেষ দুটা মানে তো নতুন দুটা না, এই দুটার গড় z মানে সমষ্টি 2z। এখন বলেন 2y আর 2z আগের নিয়মের সাথে মিলান, এই দুটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 4টির সমষ্টি বাইর হবে। এখন 2y প্লাস 2z আর 3x কি?
3x হচ্ছে এই তিনটার সবগুলোর মিলে সমষ্টি। তাহলে আমাদের উত্তর কি চাইছে? দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা কোনটা? এইটা। এটা কি কাহিনী? এইটা হইছে দুইবার ইউজ হয়েছে, মানে ওভারল্যাপিং হয়েছে। তার মানে 2y প্লাস 2z এইখানে আছে 4টা সংখ্যা, আর 3x এ আছে 3টা সংখ্যা। তাহলে রিপিট সংখ্যাটি, রিপিট অথবা রিপিট সংখ্যা এখানে কোনটা? অবশ্যই মাঝখানের সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটি, সমান সমান 4টির সমষ্টি মাইনাস 3টির সমষ্টি। 4টির সমষ্টি হচ্ছে 2y প্লাস 2z, আর 3টির সমষ্টি হচ্ছে 3x। তাহলে এটাই আনসার। তাহলে 2y প্লাস 2z মাইনাস 3x। কত ক্রিয়েটিভ একটা অঙ্ক, বুঝতেছেন? যে 15 কত হয়? ক্যালকুলেশন সংখ্যা থাকলে ক্যালকুলেশন করা সহজ, কিন্তু যখন XYZ থাকে তখন তো ক্যালকুলেশন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ক্যালকুলেশনের প্রসেসিংটা। আগের অঙ্কগুলোতে আমরা সেম কাজ করছি। এইখানে যদি XYZ না দিয়ে 5টা সংখ্যার গড় এত, পরের 5টার গড় এত, এইরকম যদি বলতাম তাহলে পানির মতো সহজে সবাই পারতেন। কিন্তু এই যে নতুন স্টাইলের চিন্তা, এগুলো পারতে হবে। আর এই জন্যই কি করতে হবে? এই জন্যই মাথা ঘামাইতে হবে। ঠিক আছে, এখনো আমাদের ক্লাস 1 ঘন্টা হয় নাই। 1.5 ঘন্টা ক্লাস নিলে পারফেক্ট একটা ক্লাস হবে, এবং এই 1.5 ঘন্টা ক্লাসের কারণে আমাদের এই টপিকটা 2টা ক্লাসে শেষ হবে। 44, 30, 30, এদের মধ্যে প্রথম 4টির গড় 25, শেষের 3টির গড় হুবু আগের সাথে রিপিট হয়ে যাচ্ছে না? তাহলে এগুলো নিজে থেকে করবেন। এখন আসি 45 নম্বর অঙ্ক, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। 6টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? এই অঙ্ক আপনারা ক্যালকুলেশন করতে পারেন, কিন্তু একটু মাথা খাটাই। 6টি সংখ্যার গড় 6 মানে কি? 1, 2, 3, 4, 5, 6। তো এটা 6, এটা 6, এটা 6, এটা 6, এটা 6। তখন যদি 2 বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত? 4, 4, 4, 4, 4, 4। তাহলে আমাদের মূল থিম কি? মূল থিম হচ্ছে গড় মানে সমান করা। তাহলে আমাদের যখন সবগুলো থেকে 2 বিয়োগ করা হইলো তখন অটোমেটিক্যালি তো সবগুলো সমান হয়ে গেল। তাহলে সমান হয়ে গেলে তো নতুন করে কোনো কাহিনী করার দরকার নাই, তাহলে গড় 4 হবে। তাহলে আমরা বলতে পারি না যে সবগুলো সংখ্যা থেকে সমান সংখ্যক কোনো কিছু বিয়োগ করলে অথবা যোগ করলে গড়টাও যোগ হবে অথবা বিয়োগ হবে। এই ক্ষেত্রে আপনারা অনেকে যেটা করতে পারেন, 6টা সংখ্যার গড় 6 হলে সমষ্টি 36, প্রত্যেকটা সংখ্যা থেকে 2 বাদ দিলে মোটে বাদ দিতে হবে 12। তাহলে 6টা সংখ্যার নতুন সমষ্টি হবে এই 36 থেকে 12 বাদ দিলে 24। এখন 6টার গড় সমষ্টি যদি 24 হয় তাহলে গড় হবে কত? গড় হবে 6 দিয়ে ভাগ করলে 4। এই কাহিনীটা করতে গেলে কিন্তু আপনার অযথা সময় নষ্ট হবে। আর এই সময়টা নষ্ট করতে না চাইলে কি করতে হবে? লজিক ক্লিয়ার থাকতে। এখন লজিকগুলাই তো আমরা ক্লাসে শিখতেছি। তাহলে আজকের ক্লাসের মূল থিম কি বুঝতেছেন? আপনি গতানুগতিক যে জিনিসগুলো জানেন ওগুলো তো জানেনই, আরো কিভাবে ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা যায় এই লজিকগুলা অবশ্যই কাজে লাগাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনাদের অনেকের যদি পরীক্ষা নেই, ওই ছোটবেলার স্টাইলে আপনি ভুলতে পারবেন না। দেখা যাচ্ছে ওই যেভাবে করছেন ওইভাবে। কিন্তু আমি তো ছোটবেলার স্টাইলে আপনার টাইম দিব না। আমি গড়ের অধ্যায়ে ক্লাস যখন দিব তখন 1 মিনিটও টাইম দিব না। দেখা যাচ্ছে 20টা প্রশ্ন 15 মিনিট সময়। কি করবেন তখন? অথবা 20টা প্রশ্ন 20 মিনিটে দিব, কিন্তু শেষের দিকে 5টা প্রশ্ন বড় ইকুয়েশনের প্রশ্ন দিব। দেখা যাচ্ছে আপনি টাইম মিলাইতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার কি হবে জানেন? আপনি তখন 20টা প্রশ্নের মধ্যে এই গড়ের অধ্যায়ে মাত্র 12টা প্রশ্ন সমাধান করে বসে আছেন, কারণ কি টাইম শেষ হয়ে গেছে। আর শেষের দিকের প্রশ্ন তো রিডিং করারও সময় পান নাই, কঠিন অঙ্ক অথবা 1-2টা অঙ্ক প্যাসে আটকে গেছে। তো এই জন্য কি করতে হবে? যেগুলো ইজিলি করা যায় সেগুলো আরো বেশি ইজিলি করার চেষ্টা করতে হবে। ওকে, শেষের মধ্যে 8টি সংখ্যা গড় 8, প্রত্যেক সংখ্যা থেকে 2 বিয়োগ করলে, তাহলে 2 বিয়োগ যোগ এগুলো বিষয়টা ইম্পর্টেন্ট। গুণ করলে একই, ভাগ করলে একই। ধারাবাহিক সংখ্যার গড়, এই নিয়মটা আজকে ক্লোজ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আসি 47 নম্বরে। কি বলতেছেন? 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? আমাদের মধ্যে অনেকেরই আছে না যে গড়ের ক্লাসে কি আমার শেখার আছে। বিষয় দেখেন, অনেক কিন্তু সুন্দর সুন্দর জিনিস শেখার আছে যেগুলো আপনার নর্মালি আপনি যেভাবে জানলে একটা অঙ্ক 30 সেকেন্ডে সমাধান করতে পারতেন, টেকনিক্যালি হ্যান্ডেল করলে কিন্তু 10-15 সেকেন্ডে পারা যাবে। তো এটাও কি অ্যাচিভমেন্ট না? অবশ্যই অ্যাচিভমেন্ট, কিন্তু আপনি কিভাবে চিন্তা করেন এটা তো আপনার উপর নির্ভর করবে। অনেকে আছে জুনিয়র যারা টাইমের গুরুত্ব বোঝে না, তারা এই আলসেমি করে। ধারাবাহিক সংখ্যার আগে বেসিকটা দেখি। হ্যাঁ, ধারাবাহিক সংখ্যা কি? ধারাবাহিক সংখ্যা হতে পারে ক্রমিক ধারাবাহিক হতে পারে, যেমন ক্রম অনুসারে 1, 2, 3, 4 ... 100। আবার হতে পারে ক্রমিক জোর, হ্যাঁ, বিজোড় 1, 3, 5 এইভাবে। ক্রমিক জোর হইতে পারে 2, 4, 6। আবার ক্রমিক হইতে পারে কিন্তু হচ্ছে যে 1, 2 থেকে শুরু না, ঠিক আছে? দেখা যাচ্ছে সাপোজ 42, 44, 46। আবার হইতে পারে ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে শুরু হইতে পারে 5, 10, 15। তার মানে এটা সমান্তর ধারার মতো সমান হারে গ্যাপ রেখে রেখে বাড়বে অথবা কমতেও পারে।
যেমন ধরেন আছে এটা হইতে পারে 99, ঠিক আছে, 97, হ্যাঁ, 95, এইভাবে কমতেও পারে। তার মানে মূল থিম হচ্ছে মাঝখানের গ্যাপগুলা সমান হবে। এটা হচ্ছে এই ধারাবাহিক সংখ্যার গড়ের অঙ্কের সাথে রিলেশন। এখন সেই গড়ের অঙ্কে পরীক্ষা আসে কি, পরীক্ষায় কখনো গড় বাড়ি করতে বলে, কখনো গড় দেওয়া থেকে বড় সংখ্যা বাড়ি করতে বলে, কখনো ছোট সংখ্যা বাড়ি করতে বলে, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হয়। তবে এটার আরো অনেক ভ্যারাইটিস ইউজ আমরা সমান্তর গুণোত্তর ধারা অধ্যায়ে দেখব। এখানে শুধু গড়ের সাথে রিলেশন যেগুলো আছে ওগুলো করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসি যে 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত। আমরা শুরুতে দেখছিলাম ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে যে এই মানে কেন এরকম হয় একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সংখ্যা অধ্যায়ে কিন্তু এটা মোটামুটি আলোচনা হয়েছিল। হ্যাঁ, তারপর এখানে দেখা দিই যেহেতু টোটাল সংখ্যা 9টা, তাহলে এই প্রথম 4টা শেষের 4টা বাদ দিলে মাঝখানে হচ্ছে 5। এখন ওই যে থিম কিন্তু একটাই, মনে আছে প্রথমে যে আপেলের যে ঝুড়ি দেখাইছিলাম, থিমটা কি? থিমটা হচ্ছে যে এই 5-এর থেকে 6 1 বেশি আছে, তাহলে এর 1 যদি একে দিয়ে দিই তাহলে কি হবে? 5 5, 6 1 কমে গেল, এর 1 বেড়ে গেল। এই 7-এ 2 বেশি আছে, তাহলে এর 2 যদি একে দিয়ে দেই তাহলে কি হবে? এও 5 হয়ে যাবে, ও 5 হয়ে যাবে। 8-এ 3 বেশি আছে, তাই না, 5-এর থেকে, তাহলে এর 3 মাইনাস এর 3 যোগ করে এও 5 হয়ে যাবে, ও 5 হয়ে যাবে। 9-এ আছে 5-এর থেকে 4 বেশি, এই 4 যদি নিয়ে আসে এই 5 1কে দিয়ে দেয়, এও 5 হয়ে যাবে, এও 5 হয়ে যাবে। তাহলে সবগুলো এখন 5 হয়ে গেছে না? তাহলে আমাদের থিম তো একটাই আছে, যে অসমান জিনিসগুলোকে সমান সমান করা, কারো কাছে বেশি থাকলে ওর কাছে নিয়ে আসে, কম যার কাছে আছে তাকে দেওয়া। তার মানে সুষম বন্টন। বিষয়টা জাকাতের সাথে কম্পেয়ার করতে পারেন, যে বড় লোকদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে দেওয়া, যাতে সবাই একটা ব্যালেন্স হয়, ঠিক আছে। তো এইটা এখন হচ্ছে যেটা বোঝার জন্য বললাম এতগুলো কথা। এখন এইটাকে শর্টকাটের টেকনিকটা হচ্ছে গড় বার করে আমাদের মাঝখানে রাশিটা বার করতে হবে। যখন আমরা এরকম ছোট সংখ্যা দেখে চিনতে পারবো, তখন আমরা বলবো যে ডাইরেক্ট 5, এই পাশে 4টা, এই পাশে 4টা। যদি লিখে করতে চাই তাহলে এই শেষের 9 আর শুরুর 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 10কে 2 দ্বারা ভাগ করলে 5। এই শেষেরটা শুরুরটা যোগ করলে মাঝখানেরটা বাইরে হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে 5। আশা করি সবাই ক্লিয়ার। এবং এটা তো আপনারা নিজে নিজে পারতেছিলেন, তারপর আমি এতগুলো কথা কেন বললাম? কারণ পরবর্তীতে বড় প্রশ্ন আসলে বা উল্টাপাল্টা লাগলে যাতে এই কনসেপ্টের কথাটা মাথায় আসে, ঠিক আছে। তাহলে 1 পর্যন্ত 11 পর্যন্ত ক্রমের স্বাভাবিক সংখ্যার গড় কত? 11 যোগফল 12, 12-এর অর্ধেক 6। 1 থেকে 49 পর্যন্ত ক্রমের সংখ্যার গড় কত? পরীক্ষা আসছে বিভিন্ন পরীক্ষায়। 49 এর 50, 50-এর অর্ধেক হচ্ছে 25। অনেকে আবার এই পাশে 24টা ওই পাশে 24টা রাখতে যায়, উল্টোপাল্টা করতে পারেন। এই জন্য কিন্তু যোগ করে হিসাবটা সহজ। 1 থেকে 25 পর্যন্ত ক্রমের সংখ্যাগুলোর গড় কত? তাই না, এগুলো পরীক্ষা এত ভাবে আসছে। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, তো কাহিনী তো সেম। 12 নম্বর আসি, পরপর সাজানো। আচ্ছা, আগের তাহলে এগুলো যে স্কিপ করলাম, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। নিয়ামুল ইসলাম বণিক বলতেছেন, স্যার কি বলতেছেন? স্যার আমার কমেন্ট পড়েন না। এই যে আপনার কমেন্ট পড়েন না কথা বলছেন, ওইটাই বললাম, সমস্যা নাই। কি কমেন্ট করবেন করেন। এখন পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12 হলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার যোগফল কোনটি? তাহলে গাণিতিক গড় 12 5টা সংখ্যা, তাই না? আচ্ছা, আগের অঙ্কটাতে আমাদের গড় বাইর করতে বলছিল, আর এখানে গড় দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরাও মাথা খাটাবো যে গড় যেহেতু দেওয়া আছে তাহলে একে মাঝখানে রাখবো, রেখে কয়টা সংখ্যার গড়? 5টা। তাহলে এর পাশে সামনের 2 পাশে, এই পাশে 2টা বাড়াবো আর এই পাশে 2টা বাড়াবো। এখন আমাকে 2 পাশে বাড়াইতে হবে না? দেখি প্রশ্ন কি বলছে। হলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার যোগফল কোনটি? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? গাণিতিক পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড়। এখানে কিন্তু পরপর সাজানো বলছে, জোরও বলা নেই বিজোরও বলা নেই। তাহলে 12-র আগে হচ্ছে 11, 11-র আগে হচ্ছে 10, 12-র পরে হচ্ছে 13, 13-র পরে হচ্ছে 14। তাহলে এই ক্ষুদ্রতম আর বৃহত্তম এর যোগফল কত হবে? এর যোগফল হবে 10 যোগ 14 সমান সমান 24। অনেকে আছে এখন থেকে যেটুকু শিখলেন সেই প্রেক্ষাপটে এইভাবে লিখলেন, কিন্তু এইটাও লেখার দরকার নাই। কেন? কারণ আমরা এই শর্টকাটের থেকে সুপার শর্টকাট একটা ইউজ করব। সেটা কি? যে গড় 12, তার মানে প্রথমটার শেষটার যোগফল হবে 12 এর ডাবল 24। কেন? কারণ ওই যে আমরা ধারাবাহিক সংখ্যার গড় বাই করার সময় কি ইউজ করছিলাম? শেষটা আর শুরুটা যোগ করে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করে 12 আসছে। তাহলে 2 দ্বারা ভাগ না করলে কি হইতো? শেষটার শুরুটার যোগফল আসতো। তখন এই 12, 13, 14, 10 কোনো কিছু লেখারও দরকার নাই, দেখারও দরকার নাই, ডাইরেক্ট 12 দুগুণা 24। এখন আপনাকে তো এই নিয়মটা মুখস্থ করতে হবে না, আপনি তো বেসিক থিম একটাই, কিন্তু এইটার ভ্যারাইটিস ইউজটা পারতে হবে। তো এই যে এখন আইডিয়া ডেভেলপ হলো, এটা কাজে লাগাইতে হবে। এই জন্য আরো অনেক অঙ্ক আমরা স্কিপ করতেছি, বইয়ের মধ্যে আছে, প্র্যাকটিস পার্টে আছে, মডেল টেস্টে আছে, এগুলো আপনারা নিজে থেকে সমাধানের চেষ্টা করবেন। 12 নম্বর প্রশ্নটা ধরতে পারছেন সবাই?
এবার আবার কি বলছে 1 থেকে 100 অবধি বিজোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে 1 থেকে 100 অবধি বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে 100 অবধি বিজোড় সংখ্যা কতগুলো আছে? 1 সহ শুরু করে 99 পর্যন্ত। তাহলে 1 99 বিজোড় সংখ্যা, তাহলে 99 যোগ 1 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 100কে 2 দ্বারা ভাগ করলে 50। তাহলে 50 হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। ঠিক আছে? আচ্ছা, এখন থেকে একটা ম্যাথ বিসিএস এ পাইছিলাম, এতদিন গণিত বই নিয়ে ঘুম যাইতাম স্যার, পরে দিলেন ভাইয়ের কমেন্ট শেষমেশ। আচ্ছা, এরকম একটা প্রশ্ন কিন্তু বিসিএস এর 46 মতে আসছে। তো আমরা যারা এই বই তো অনেক আগে লেখা হয়েছে এইবারের বিসিএস এর, ঠিক আছে না, এবং আমরা তো অনেক আগে এইগুলা ক্লাস অলরেডি নিছিলাম, তখন স্মার্ট বোর্ডে হয়তো নেই নাই, কিন্তু ওগুলা করলে তো অটোমেটিক্যালি পারতেন। 54 নম্বর দেখেন কি বলছে, 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি, সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। সব অঙ্ক যে পানির মতো সহজে হয়ে যাবে বিষয়টা এরকম না, এই অঙ্কটাতে একটু সাজায় লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, নাজিমুল্লাহ নুরুজ্জামান ইসলাম বলছেন স্যার প্র্যাকটিসে বেশি বেশি সময় কিভাবে দেওয়া যাবে, এইটাও শেখা দিতে হবে। খাইতে না চাইলে জোর করে ওষুধ খাওয়াই দেয় না বাবা মারা, যাতে ওষুধ ছাড়ে দেয়। তো পড়তে না চাইলে, করতে মন না চাইলেও প্রত্যেকদিন 2 ঘন্টা অ্যাটলিস্ট ঘড়ি ধরে ধরে মোবাইল দূরে রেখে, মোবাইল এখানে বন্ধ করে রেখে, বালিশের নিচে সাইলেন্ট করে রেখে দিয়ে 2 ঘন্টা ধরে অঙ্ক করবেন মনোযোগ, ফুল মনোযোগ দিয়ে। একটু পর পর মোবাইল চাপলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, 2 ঘন্টা করে সময় দিবেন, আশা করি ইনশাল্লাহ আগায় যাবেন। আর ভালো হয় সব থেকে যে বিকাল টাইমে, আসরের পরে বা জোহরের পরে যে কোনো একটা সময় বন্ধুদের নিয়ে বা বান্ধবীদের যারা আছেন, বান্ধবীদেরকে নিয়ে, বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে, ঠিক আছে, বন্ধু বান্ধবী একসাথে না, তো গ্রুপ স্টাডি করবেন, তাহলে সুবিধা হবে। মাঠে বসে, গাছের নিচে বসে, মসজিদে বসে, রুমে বসে, যেখানে আর কি সুবিধা হয়। আপনার বন্ধুকে আপনি শেখাইতে যাবেন, সে শিখুক আর না শিখুক, আপনি বস হয়ে যাবেন। আমি কিন্তু ভার্সিটিতে আমার বন্ধু বান্ধবদেরকে ফ্রি সার্ভিস দিয়ে 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 ওই ক্লাসের মাঝখানে শেখাই কিন্তু আজকে এ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, মোটিভেশন দেন, একটু ডিপ্রেশনে আসি। মোটিভেশনে হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই দিব নাকি? মোটিভেশন, এই যে একটু আগে ছোট ভাইরা অনেকে আসছিল ঢাকা ভার্সিটি বা বিভিন্ন জন, মোটিভেশন দিলাম। মোটিভেশনটা হচ্ছে কি, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, সেখানে আপনি কিভাবে বসে ঘুমান। ঠিক আছে? আপনি আগামী 2 বছর পরে আপনি কোথায় দেখবেন নিজেকে, 5 বছর পরে কি হবে, আপনার এখানে যাই 2 বছর আগে ছিল সে এখন কোথায় কি করতেছে, এগুলা নিয়ে একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনি যদি গদবাদা খালি লেখাপড়া আর বই ধরে মানুষ দেখানো পড়ালেখা করেন, তাহলে আপনি দিন শেষে 0 তাছাড়া কিছু না। আর একটা বিষয় বলি, অনলাইনে আমরা যারা কোর্স করাচ্ছি, ক্লাস করাচ্ছি, সিরিয়াসলি বলি একটা সুন্দর কথা, মনোযোগ দেন, সেটা হচ্ছে যে যারা কোর্স করাচ্ছে তাদের সফলতার হার 95%, আর যাদেরকে কোর্স করাচ্ছে তাদের সফলতার হার 5%ও না। তো আমরা তো বিভিন্নভাবে গল্প দিয়ে চাকরি হয়ে যাবে, এটা অনেক সহজ, পড়ালেখা করেন, পারবেন, এটা বলে 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 আপনাকে এমনভাবে মোটিভেশন দিতেছি, দিয়ে আমি কিন্তু আমার বিজনেস করে নিতেছি, আমি আমার পার্সোনাল ইন্টেনশন দিয়ে বেশি বেশি স্টুডেন্ট গ্রো করতেছি। কিন্তু আপনাকে তো আপনার ধান্দাটা ঠিক রাখতে হবে। যখন একটা দোকানে দেখেন কাস্টমার আর দোকানদার বার্গেন করে, দুইজনের লাভ নিজস্ব করতে চায় না। তো অনলাইন কোর্সের গুলোতে কি হয়ে গেছে জানেন, অনলাইন কোর্সের গুলো বার্গেন গুলো এক পাশে হয়ে গেছে। এক পাশে মানে কি, যে যেইভাবে মোটিভেশন দিতেছে আপনি ওইভাবে গিলতেছেন, কিন্তু আপনি আপনার দিক থেকে চিন্তা করতেছেন না যে এই টিচারের মোটিভেশনটা আমার সাথে কতটুকু যায়, আমাকে আমার জন্য কি করা দরকার। এই স্যার যে এত সুন্দর করে বলতেছে 3 মাসে চাকরি হয়ে যাবে, 6 মাসে গণিত শেখাই দিব, একবারে জীবনে বস হয়ে যাবে, যা শিখে নাই সব হয়ে যাবে, কিন্তু আসলে আমি কতটুকু করতেছি, কতটুকু পারতেছি, আমার ক্যাপাবিলিটি কতটুকু, হ্যাঁ আমি কতটুকু সময় দিতেছি, এগুলো নিয়ে একটু চিন্তা করবেন না। ছোট বাচ্চার মতো ধরেন আছে যে মানে যা বললো সব একেবারে গিলতে থাকেন, তাহলে তো হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য অনলাইনে এখন হাজার হাজার লাখ লাখ টিচার আসবে, সামনে তো অনলাইন ছাড়া অফলাইন কিছু খুঁজে পাবেন না। তখন কি হবে, তখন আপনাকে চুজ করতে পারতে হবে, সবার কথা শুনে পাগলা হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে? সামনে দেখা যাচ্ছে আপনি টিচার হয়ে যাবেন, কিন্তু আপনি কোন কোয়ালিটি নিয়ে টিচার হচ্ছেন সেটা একটা ফ্যাক্টর, কতটুকু ডেলিভারি দিতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড কি। ঠিক আছে? আর মুখরোচক কথা বলে বিমোহিত হবেন না। মুখরোচক কথা তো অনেক বলা যায়, আমাকে দেখছেন কোনদিন মানে অতিরিক্ত বেশি অ্যাডভার্টাইজিং কথা, মানে যেটা ধরেন আছে যে প্র্যাকটিক্যালি নাই আমি বলতেছি, বা বাতাসে গল্প দিতেছি। বাতাসে গল্প দিয়ে লাভ নাই, বাস্তবতা অনেক কঠিন। মাত্র 500 জন বিসিএস ক্যাডার হয়,
আর এই বিসিএস এর গল্প করে একটা কোচিং, সারা বাংলাদেশে এত শত শত কোচিং, এই এত এত কোচিং এর কোচিং এর মধ্যে যে কোনো একটা কোচিং এর, এই একটা কোচিং এর আবার এত ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চের সারাদিনে মিলে 4-5টা ব্যাচ হয়, তার মধ্যে যে কোনো একটা ব্যাচের স্টুডেন্টের সংখ্যা দিয়ে ক্যাডার পূরণ হয় না। আর সেখানে বিসিএস এর গল্প দিয়ে আর আপনাকে বডিগার্ড আর চাকরি আর পাওয়ারের মোটিভেশন দিয়ে কাজ হবে? আপনার বিসিএস এর জায়গায় থাকে, আপনার সাথে বিসিএস কতটা যায়, আপনাকে আপনার টার্গেটটা সেট আপ করে নিতে হবে। শুধু পাকা গলা গল্প শুনলে ওই স্বপ্ন সারা জীবন দেখেই থাকতে হবে, ঠিক আছে না? দেখা যাচ্ছে পরে সালা সবই হারাই ফেলবেন। অনেকে এরকম আছে যাহলে বিসিএস বা ব্যাংক মানে বিসিএস ব্যাংক প্রাইমারি চাকরি বা চাকরি না বা পড়ালেখায় না, কোনটা আপনার সাথে ভালো যায়, কোনটা আপনি সুইট করতে পারবেন ভালো, সেটা চিন্তা ভাবনা করবেন। আমি পড়াচ্ছি দেখে বলতেছি না যে আপনার চাকরি করতে হবে না, আপনার যেটা ভালো লাগে সেটাতে ফোকাস করবেন, কিন্তু খুব সিরিয়াসলি পরামর্শ করে সারাউন্ডিং নিয়ে ভাবে, আপনার অ্যাবিলিটি নিয়ে চিন্তা করে, সম্ভাবনা, প্রবাবিলিটি, ক্যালকুলেশন সব কিছু মিলে তারপরে ডিসিশন নেবেন। গল্পে ডিসিশন নিয়ে আপনি ঘুমায় সারা বছর জীবন কাটাইছেন, আর 2 বছর পরে চাকরি একটা ছাড়ে দেওয়া, 2 বছর পড়ালেখা করে বিশেষ কাটার হয়ে যাবেন, তাহলে যারা সারা জীবন পড়তেছে ওরা কি, ঠিক আছে না? আচ্ছা, তো এই জন্য চিন্তা ভাবনা করবেন, বাংলাদেশের প্রেক্ষাপট ভাববেন, ফ্যামিলির কথা ভাববেন, নিজের কথা ভাববেন, ফিউচারের কথা ভাববেন, ঠিক আছে? সব কিছু ভেবে আগাবেন। ম্যাথ পারলে এখন ম্যাথে আপনি জাহাজ হয়ে যাবেন, আপনি চাকরি পাবেন বিষয়ে আমাকে লাগাই দিলে তো আমি চাকরি পাবো না, সিরিয়াসলি বলতেছি। আমি তো ভাব নিতে চাই না, আমি অনেক পরীক্ষা দিই নাই, এরকম না যে আমার চাকরি হইলে করবো না, অনেকে মনে করে চাকরি হলে করবো না। আমি যেটা ভাবি যেটা কি জানেন, আমাদের চাকরি হবে না, পরীক্ষা দিলে অনেকে মনে করে যে একটু টেস্ট করার জন্য পরীক্ষা দেন। আমি পাকা কলা, আমি বিশেষ পরীক্ষা তো দিলাম, আরো যদি দিতে থাকতাম তাহলে তো চাকরি হয়ে যেত। আমার এত সস্তা না ভাই, এগুলো গল্প দেওয়া যায়। অনেকে দেখবেন কেউ সত্য কথা বলে না, বলে আরে এগুলো চাকরি আমি দিলে, পরীক্ষা দিলে আমিও ক্যাডার হয়ে যেতাম। আমি বলতেছি ভাই সত্য কথা, আমি পরীক্ষা দিলে আমি ক্যাডার হইতাম না, কারণ এত লম্বা সময় এত ধৈর্য ধরে থাকার মতো অবস্থা ছিল না। ব্যাংকের পরীক্ষা মনে করতেছেন আমি অনেক ভালো ম্যাথ পড়াই, ম্যাথ দিয়ে ব্যাংকের পরীক্ষা না, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিচ্ছি, আমি জানি আমি টিকবো না, সারাদিন রাতে পড়লেও টিকতাম না, সত্যি কথা বলতেছি, কারণ আমার এই লেভেলের ধৈর্য নাই যে সারাদিন রাতে পড়লে টিকতাম। তো এই জন্য যে সারাদিন রাতে পড়ে যেখানে হয় না, সেখানে আপনারা কিভাবে না পড়ে এলোমেলো করে জীবন যৌবন সব শেষ করে দিতেছেন। 30 বছর, 40 বছর, 35 বছর বয়স যদি বাড়ায় বা নিবন্ধনে, আর কি থাকে জীবনে? 40 বছর বয়স হলে, এই যে হাসপাতালে আজকে গেছিলাম, ইয়াং মানুষদের কত ধরনের অসুখ, ঠিক আছে? তো রক্ত গরম করা একেবারে মানে সুস্থ স্বাভাবিক শরীরে দুনিয়া খায়া ফেলার মতো অবস্থা, সেখানে মোটিভেশনের অভাবে হতাশায় জীবন ধ্বংস করে ফেলে। আল্লাহু আকবার, ঠিক আছে? আল্লাহ আল্লাহ, এই মানুষকে মফিজ কি বলবো, মফিজ না মানে বোকা বানানোর এই যুদ্ধ বন্ধ হোক, ঠিক আছে? অনলাইনের এই যুদ্ধটা আমার পছন্দ হয় না। আমি মাঝখানে এত আপনারা বিশ্বাস করবেন, আমি কিন্তু বই লেখালেখি কোর্স করা করি, এগুলো মোটামুটি প্রায় ছাড়িয়ে দিয়েছিলাম, যে কোনো কারণে আবার একটু সমন্বয় করার চেষ্টা করতেছি। কারণ আপনি দেখবেন যে ফেসবুকে আমি অনেকদিন অনেকভাবে ইনঅ্যাক্টিভ ছিলাম, কারণ আমার মাঝখানে এমন বেশি মনে হয়েছে যে আসলে আমরা এগুলো যেগুলো করতেছি এগুলো নিজে ভালো থাকার জন্য। অনলাইন কোর্স করে আমি যা ইনকাম করি বা করছি, এগুলো দেখা যাবে যে অনেকগুলা বিসিএস ক্যাডারের সারা জীবনের ইনকামের সমান অলরেডি। মানে আমার শুধু কথা বলতেছি না, মানে অনেকেই আছে। তো আলটিমেটলি কি হচ্ছে যে নিজে ভালো থাকা যাচ্ছে, সাকসেসের হার কত বাড়ছে দেখবেন। আমার এই স্টুডেন্ট চাকরি পাইছে, কিন্তু আসলে এই জায়গাতে 8000 স্টুডেন্ট ক্লাস করতেছে, 5-10 জনের সাকসেসের ছবি দিয়ে আসলে আমাদের কি লাভ? হ্যাঁ, কিন্তু আমরা তো আমাদের মার্কেটিংটা বিভিন্নভাবে সবাই করি, কিন্তু আপনি আপনারটা বুঝবেন না, নিজেরটা বুঝবেন না যে আপনার কি করা দরকার। আপনার বন্ধু 100 জন, 99 জন চাকরি পায়, আপনি না পান, তা আপনি কি সুখে হাততালি দিবেন? আপনি তো ইন্ডিভিজুয়াল একটা মানুষ, আপনার পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার পিছনে তো একটা ফ্যামিলি আছে, আপনারও তো কষ্টের অনেক কাহিনী আছে, আপনারও তো সামনে একটা স্বপ্ন আছে, আপনারও তো বিয়ে শাদী সংসার বউ বাচ্চা নিয়ে সুখে থাকার ফিউচার গড়ার চিন্তা ভাবনা আছে। তাহলে আপনার বুঝতে আপনার কাছে রাখবেন না? মানুষ যেভাবে লাইন ধরাই দিবে ওইভাবে চিন্তা করবেন। ঠিক আছে, সমস্যা নাই, অনেক কথা বললাম। মোটিভেশন আসলে এই নিয়মটা শেষ, আর 54-59 পর্যন্ত অঙ্ক আছে। হ্যাঁ, শেষ করি। গতদিনে 2য় গ্রেডের একজন কমিশনার স্যারের সাথে দেখা হয়েছে, ওনাকে একটা কথা বলছি, স্যারও আমার কথাটাতে এগ্রি যে স্যার আমি এমন কিছু করতে চাই, একটা লাইফে একটা ইম্প্যাক্ট ফেলতে চাই, এবং এই স্বপ্নটা আমি ভার্সিটিতে পড়া অবস্থা থেকে দেখছি। কারণ আমার বাবা ক্লাস 7-এ থাকা অবস্থায় মারা গেছে, আমি খুব যুদ্ধ করে এই অবস্থায় আসছি।
আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ এখন যদি কিচ্ছু না করি খুব ভালো থাকবো সারা জীবনে, আমার আগামী প্রজন্মও ভালো থাকবে, কিন্তু এতে আমি স্যাটিসফাইড না। আমি এমন কিছু করে যাইতে চাই যে পৃথিবীর বুকে একটা ইম্প্যাক্ট যেন ফেলতে পারি, এরকম কিছু করার স্বপ্ন দেখি। কতটুকু করতে পারবো না পারবো জানি না, কিন্তু এই স্বপ্নটা লালন করি। অনেকভাবে অনেক কিছু চেষ্টাও করছি অলরেডি, অনেক ধাক্কা খাইছে, অনেক পিছুটান হয়ে গেছে, অনেক সমস্যা, স্বপ্নভঙ্গ হয়েছে, কিন্তু হারে যাইতে চাই না। আর সেখানে আপনি জাস্ট আপনার ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারটাকে সাকসেস করবেন, সেটা নিয়ে যুদ্ধ করবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা লাগবে, ঠিক আছে? আমি সামনে বেটার কিছু করার চিন্তা ভাবনা করতেছি, দেখি। খালি সারা জীবনে পড়ানো, বই লেখা, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু সার্ভিসে দিতেছি, আমাদের কিন্তু দোষও দিতে পারবেন না। এই আমরা না হলে কিন্তু আপনাদের এই কোর্সগুলো কিন্তু অনলাইনে যদি এইভাবে না হয়তো আপনাদের কিন্তু 4-5 হাজার টাকা করে খরচ করে বা ভালো টিচার না পেয়ে দায় সারাভাবে পড়ালেখা করতেন, এই 1000-1200 টাকায় রুমে বসে করতে পারতেছেন, এটাও কিন্তু সার্ভিস। কারণ আমরা লাভবান হচ্ছি কারণ কি দেখেন, এই যে এই কোর্সে 8000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, আপনি 1200 টাকা দিয়ে গুণ করে দেখেন প্রায় 1 কোটি টাকা হয়, ঠিক আছে? এটা তো আর আমাকে শেখাই দিতে হবে না। তো এরকম আরো তো অনেকগুলো কোর্স আছে, তাই না? কিন্তু আমরা লাভবান হচ্ছি ইন্ডিভিজুয়ালি, কিন্তু আপনারা নিজ নিজ কতটা লাভবান হচ্ছে? সবার জীবনের ব্যবসার হিসাব করতেছেন, নিজের ব্যবসা করতেছে, হিসাব বুঝবেন না। 14 নম্বর বলছে যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। তাহলে 5টা ধারাবাহিক আবার বিজোড়, এই শর্তগুলো ভেঙে ভেঙে দেখতে হবে, ঠিক আছে? সমষ্টি সংখ্যাগুলোর, ওই 5টা সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। তাহলে এখানে কিন্তু এক্স ধরে করবো, আমরা শর্টকাটও দেখবো একটু পরে, ঠিক আছে? তাহলে ধরি ছোট সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে অন্য সংখ্যাগুলো হচ্ছে, মানে সংখ্যাগুলো একটা সংখ্যা এক্স, তাহলে অন্য গুলো এই দেখেন ছোট সংখ্যাটা হচ্ছে ছোট, কিন্তু এটা কিন্তু এক্স কিন্তু বিজোড়, তাহলে এটা কিন্তু না সংখ্যা অধ্যায় বলছিলাম, এক্স বিজোড় হলে তারপরের বিজোড়টা হচ্ছে x+2, x+4, x+6, x+8। টাকার কথা বললাম দেখে আবার মনে করেন না আমি আমারটা অ্যাডভার্টাইজ করতেছি, ভাই আমি অ্যাডভার্টাইজ করতে চাই না, আমি আরো এত বড় স্বপ্ন দেখতেছি যে আরো আরো অনেক কোটি কোটি টাকা দরকার, যেটা দিয়ে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় আমি সুখে থাকবো, আরামে থাকবো, লাক্সারি থাকবো, এরকম না, কিন্তু মানুষের জন্য কাজ করার চিন্তা করতেছি, আর ঢোল পিটাই না, ঠিক আছে? ফেসবুকে পোস্ট দেই না, দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে বিভিন্ন জনকে আমি ব্যবসা ধরা দিতেছি বা দিচ্ছি বা বিভিন্নভাবে হেল্প করতেছি, কিন্তু আমি একটা কথা ফেসবুকে লিখি না, তাই বলে যে আমরা কিছুই করি না সমাজের জন্য, বিষয়টা এরকম না, ঠিক আছে? তো চেষ্টা করতেছি, আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া চাই, ঠিক আছে? প্রোডাক্টিভ কাজ করতে চাই, প্রোডাক্টিভ। তাহলে এখানে এই 4টা সংখ্যা লিখলাম, এখন হচ্ছে কি এটার সমষ্টি, তাই না? তাহলে আসি, তাহলে প্রশ্ন মতে এটার আবার একটা গড় বাড়ি করে নিতে হবে আগে, তাই না? এখন আমরা যেহেতু শর্টকাটটা জানি, এই জন্য আমরা দেখতেছি কি যে 5টা সংখ্যা না, এটা এক্স তো সহ, তাই 5টা সংখ্যার গড় হবে অবশ্যই মাঝখানের সংখ্যা, তাহলে এটা হচ্ছে গড়। হ্যাঁ, লিখে যোগ করে ভাগ করলেও কিন্তু এটাই গড় বাইরে হবে। তাহলে বলতেছে যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি, এগুলো যে সবগুলো যোগ করে সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। তাহলে সমষ্টি কত হবে? সমষ্টিটা লিখি এক্স প্লাস x+2 প্লাস x+4 প্লাস x+6 প্লাস x+8, এটা হচ্ছে 5টার সমষ্টি। এই সমষ্টি থেকে x+4 বাদ দিব। কেন বাদ দিব? কারণ এটা হচ্ছে গড়। তাহলে সমষ্টি থেকে গড় বাদ দিলে যে ডিফারেন্সটা বাইর হবে এটা হচ্ছে 260, ঠিক আছে? তাহলে আমরা এই সংখ্যা থেকে যদি এই x+4টা বাদ দিয়ে দিই, তাহলে তো বিয়োগটা হয়ে গেল অলরেডি। তাহলে এগুলোর যোগফল কত হচ্ছে? x 1টা 2টা 3টা 4টা x 2 6 8 8 16 প্লাস 16 ইকুয়াল টু 260। তাহলে 4x ইকুয়াল টু 260 বাদ দিলে হচ্ছে 244। তাহলে x ইকুয়াল টু 4 দিয়ে কাটাকাটি করলে 4 6 24 61। তাহলে x এর ভ্যালু হচ্ছে 61। উত্তর কি চাইছে? ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তো পেয়ে গেছে 61 আছে। এটা শর্টকাটে করার জন্য আসলে মাথা ঘামাইতে হবে, অত মাথা না ঘামায় এইভাবে লিখে করলেই সুবিধা হবে, এই x+4টা দ্রুত বাই করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 61। ওকে, 55 নম্বর দেখেন, 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো -15। সবগুলো সংখ্যার সমষ্টি কত? কত ইন্টারেস্টিং একটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা লজিক্যালি করি। 9টা ধারাবাহিক বিজোড়, পঞ্চম সংখ্যাটি -15, কিন্তু -15
একটা জিনিস খেয়াল করেন, ধারাবাহিক সংখ্যা আমি কিন্তু বলছিলাম যে পজিটিভ নেগেটিভ হতে পারে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট হতে পারে। তার মানে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো ইউজ হয় এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে 9টা ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চমটি -15, তাহলে মাঝখানেরটা -15, মাঝখানটা -15 হলে এই পাশে 4টা আর এই পাশে 4টা, ঠিক আছে। এখন সবগুলো সংখ্যার সমষ্টি কত? তাহলে গড় হচ্ছে 15, মাঝখানটা 15 মানে কি গড় 15, তাহলে গড় যদি 15 হয় তাহলে সমষ্টি কত হবে? 9 দ্বারা গুণ, 9 15 135, আর এই মাইনাসটা তো থেকে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে -135। তাহলে -15টা যে গড়, এই পয়েন্টটা কি সবাই ক্লিয়ার? এখন আমরা যদি এখানে লিখতে চাই পঞ্চমটা যদি -15 হয়, ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাহলে কি হবে জানেন? -15 পরে -17, -19 এইভাবে আসবে। তো এতগুলো তো লেখার টাইম নাই, ডাইরেক্ট -15 দিয়ে 9 দিয়ে গুণ কেন? কারণ 9টি বলছে এই জন্য। আচ্ছা, এই নিয়মটা 4টা অঙ্ক আছে, 56 করতে পারবেন, গড়ের 2 অংশের তুলনা। আচ্ছা, এই 59 পর্যন্ত করে শেষ। এই 17 নম্বর অঙ্ক করলে আপনাদের আজকের ক্লাসটা ক্লোজ করে দিব। 17 নম্বর অঙ্কে কি বলতেছে দেখেন, যে 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 ও x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত? তো আসি 6 আর 10 এর গাণিতিক গড়, গাণিতিক গড় মানে কিন্তু আলাদা জিনিস, নর্মালি গড়। আর 7, 9 x এর গাণিতিক গড়ের সমান, তার মানে এইটার গড় আর এইটার গড় সমান। মনে রাখবেন, গড় গড় সমান হলে সংখ্যা যদি যেহেতু 3টা তাহলে সমষ্টিও সমান সমান হবে, কিন্তু এত মনে রাখার দরকার নাই। আরো আসি, x এর মান কত জানেন? এটা কিভাবে কয়েক সেকেন্ডে পারা যাবে? এই সংখ্যা হলে দেখেন তো, ধারাবাহিক সংখ্যা না 6 আর 10, তাহলে এর গড় হচ্ছে 8। এখন এদের গড় কত জানি না, কিন্তু এদের গড় যে 8 হবে এটা তো জানি, কারণ এর গড় আর এর গড় তো সমান সমান হইতে হবে। এখন আবার দেখতেছি 8 গড় বানাইতে যে সবাই কিন্তু 8 8 বানাইতে হবে, তাই না? তাহলে এখানে 7 আছে, এখানে 9 আছে, 9 থেকে 1 যদি 1 দিয়ে দেই তাহলে তো এরা 8 8 হয়ে যাচ্ছে। তাহলে x এর জায়গাতে আমার 8ই দরকার, 8ই আনসার। কোনো ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াই যা চোখের দেখায় আনসারটা বলা গেল। এখন যেই কথাটা বললাম এটা সবাই ধরতে পারছেন কিনা বলেন, লিখে দিব। আরো 8টা সবাই বের করতে পারবেন, কিন্তু এইভাবে অঙ্ক রিডিং করে 5 সেকেন্ডে বের করতে পারবেন? কে কে পারবেন বলেন? আর কেন পারবেন না? যারা পারবেন না তারা কেন পারবেন না? এইখানে এটা মুখে মুখে পারার জন্য যে লজিক দরকার, সেই লজিক কিন্তু আমরা অলরেডি ধাপে ধাপে শিখে আসছি। কি? 6 আর 10 এর গড় যে 8 হয়, এটা তো একটু আগে শিখলাম, ধারাবাহিক সংখ্যার গড়। 6 এর পরে 8 এর ব্যবধান 2, 8 এর থেকে 10 এর ব্যবধান 2, তিনটা ধারাবাহিক সংখ্যার মাঝখানেটাই তো গড় হবে, তাহলে 8 গড়। এর গড় 8, এর গড় কত জানি না, কিন্তু এর গড় আর এর গড় যেহেতু সমান, তাহলে 8 যদি এর গড় হয় তাহলে এর গড় 8 হবে। এখানে গড় যদি 8 হয় তাহলে এখানে সংখ্যা কটা? 3টা। কি কি সংখ্যা? 7, 9 আর x। তাহলে আমরা শিখলাম কি শুরুতে আপেলের হিসাবটা দিয়ে, যে কোথাও যদি গড়ের থেকে বেশি হয় ওই বেশিটা কমকে দিতে হবে। তাহলে 9 আছে 8 এর থেকে 1 বেশি, এই 1 যদি 7কে দিয়ে দেয় এও 8 হয়ে যাচ্ছে, তাহলে এরা দুইজনে যেহেতু সমান হয়ে যাচ্ছে তাহলে x এর মানটাও 8ই হবে। পারবেন তো সবাই, কিন্তু যেভাবে চিন্তা করাই দিলাম এইভাবে পারবেন কিনা এটা বলেন। আচ্ছা, আর অ্যাজ ইউজুয়াল কি কেউ পারবেন না এরকম আছেন? এই যে গড় আছে, এটা 3টা যোগ করবেন ইকুয়াল টু এই 3টা, মানে এটা জটিল না, কিন্তু নরমাল স্টাইলে করবেন। যদি বেশি কাহিনী করতে যদি না পারেন তাহলে ছেড়ে দিয়ে আসেন না। আবার এই 3টার যোগফল ইকুয়াল টু, এখানে যেহেতু 3টা সংখ্যা, এই 3টার যোগফল সেম। তাহলে আসি x সমান সমান 6, 8 আর 10, 18 আর 6 24, 24 থেকে 9 আর 7 যোগফল 16 বাদ দিলে হচ্ছে 8, 8 আসছে অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, 58 নিজে থেকে করবেন, 58, 59 এগুলো আপনাদের কাজ করতে দিলাম, পারবেন কিনা নিজে থেকে চেষ্টা করবেন। ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা আর একবার দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, আপনি ক্লাস জীবনে গড় কোথায় শুনছেন? ক্লাস 5-এর বইয়ে শুনছেন। 5-এ, 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ, 11-এ, 12-এ, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সে সব শেষ করে দিয়ে আসে, আবার আজকে গড় শুনলেন। তাহলে আপনার সারা জীবনের যতগুলা ক্লাস পাড়ি দিয়ে আসলেন, তারপর এই ক্লাসটা দেখলেন, তো একটা ক্লাসে সব গ্যাপ পূরণ হয়ে যাবে? এত সস্তা তো না, একটু হলেও সময় দেওয়া লাগবে, তাই না? তাহলে চিন্তা করবেন যে আপনারা এই সারা জীবনে যত কিছু ভুলে গেছেন ওগুলো আবার রিকভার করা হচ্ছে, তাহলে একটু তো সময় দিতে হবে। তবে আমি চেষ্টা করলাম ধারাবাহিকভাবে ইজি জিনিস ক্লাসকে ক্লিয়ার করার। সামনের দিনে আরো কোয়ালিটি ম্যাথ আছে, ইকুয়েশন ফরমেশনের ম্যাথ আছে, হ্রাস বৃদ্ধির ম্যাথ আছে, গড়ের, মানে যত ভেরিয়েশন আছে আর কি। হ্যাঁ, আগামী দিনে দেখবো। আপনারা একটু যারা দুর্বল আছেন অবশ্যই এই ক্লাসটা তো করবেনই, আবার সামনের অংশটাও দেখবেন। আগামী রবিবার এই টপিকের ক্লাস হবে। ঠিক আছে? তো এই যে সময়টা পাবেন, এই সময়টা কাজে লাগাবেন। ঠিক আছে?